সবাই শুনতে পাচ্ছি তোমার কথা? আমি অডিবল গাইস? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে ঠিকঠাক? হ্যাঁ স্যার। তো আমরা 14 জুলাই সেকেন্ড শিফট ফার্স্ট শিফট দুটোই কমপ্লিট করে ফেলেছি। আজকে আমরা থার্ড শিফটে এসে উপস্থিত হয়েছি। তো থার্ড শিফটেরও সমস্ত অঙ্কগুলো আমরা সলভ করব আজকে, এবং তার সঙ্গে সঙ্গে খুব ভালো কয়েকটা অ্যাপ্রোচও শিখব। তো দেখা যাক। তো আজকে আমরা সলভ করতে চলেছি 14 জুলাই থার্ড শিফটের সমস্ত প্রশ্নের সলভ। ফার্স্ট প্রশ্ন বলা হয়েছে, বিরাট একটি কাজ 30 দিনে শেষ করতে পারে এবং ড্যানিয়েল একই কাজ শেষ করতে বিরাটের চেয়ে 60% বেশি দক্ষ। আচ্ছা, তার মানে কি বলা হয়েছে না, ড্যানিয়েল আর বিরাটের এফিসিয়েন্সির মধ্যে তুলনা করা হয়েছে। 60% বেশি দক্ষ মানে কি? 60% বেশি এফিসিয়েন্ট। তাহলে আমি বলতে পারি যে 60%-এর ফ্র্যাকশন ভ্যালু কি তোমরা সবাই জানো। 60%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 3/5। 20% ইজিক্যাল টু যদি 1/5 হয়, তাহলে 60% ইজিক্যাল টু 3/5 হবে। এগুলো কিন্তু একদম পুরো মুখে লেগে থাকতে হবে। ওকে, তাহলে 3/5, এই যে 60%-এর ভ্যালু 3/5, এখান থেকে আমরা কি বুঝতে পারছি? সবসময় মনে রাখবো এই যে ফ্র্যাকশন, এই ফ্র্যাকশনই হচ্ছে তোমার অ্যাকচুয়াল বিষয়বস্তু, যেখান থেকে তোমরা সব কিছু পেয়ে যাবে। এই ফ্র্যাকশনের নিচে যে বসে থাকে, হরে যে বসে থাকে, সে হচ্ছে সেই লোক যার সঙ্গে তুলনা করা হচ্ছে। তার মানে কি এখানে কার সঙ্গে তুলনা করা হচ্ছে না, ড্যানিয়েল একই কাজ শেষ করতে বিরাটের চেয়ে 60% বেশি দক্ষ। তার মানে বিরাটের সঙ্গে তুলনা করা হচ্ছে। তাহলে এফিসিয়েন্সি অফ বিরাটের এফিসিয়েন্সি হচ্ছে কত? 5। আর ড্যানিয়েলের এফিসিয়েন্সি বিরাটের থেকে 3 বেশি। আর 3 বেশি হলে কত হবে? 5-এর থেকে 3 বেশি হলে আমরা বলতে পারি কত? ড্যানিয়েলের এফিসিয়েন্সি 8। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম ড্যানিয়েলের এফিসিয়েন্সি কত? 8। ব্যাস, তাহলে ড্যানিয়েল আর বিরাটের এফিসিয়েন্সি রেশিও আমরা পেয়ে গেলাম। এবার কি বলা ছিল না, বিরাট একটি কাজ 30 দিনে শেষ করতে পারে। সবসময় বিরাট তার নিজের এফিসিয়েন্সি দিয়েই কাজ করছে। তাহলে বিরাটের এফিসিয়েন্সি যদি 5 হয়, তাহলে টোটাল ওয়ার্ক কত? টোটাল ওয়ার্ক আমরা জানি। টোটাল ওয়ার্ক আমরা কী করে নির্ণয় করি না, এফিসিয়েন্সি ইন্টু টাইম করে। যেখানে এফিসিয়েন্সি বলা হয়েছে কত? 5 বিরাটের, এবং টাইম লাগছে তার 30 দিন। তাহলে 5 × 30 মানে হচ্ছে 150 হচ্ছে আমার টোটাল ওয়ার্ক। তাহলে এই 150 ওয়ার্ক করতে ড্যানিয়েলের কত সময় লাগবে সেটা নির্ণয় করতে হবে। ড্যানিয়েলের এফিসিয়েন্সি কত পেয়ে গেছি আমি? 8। তাহলে আমার যদি টোটাল ওয়ার্ককে সিমিলারলি এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দিই, তাহলেই কী পেয়ে যাব? টাইম। তাহলেই আমরা কী পেয়ে যাব? টাইম। তাহলে 5 × 30/8 করলেই আমি পেয়ে যাচ্ছি কত টাইম লাগছে। দেখো 30 আর 8 কাটাকুটি হচ্ছে, 2 দিয়ে 2 × 4 8, 2 দিয়ে 15। দেখো কাটাকুটি করারও দরকার নেই এই 4টে অপশানের মধ্যে, আর এখানে ভাগ করার কোনো দরকার নেই। 75/4 মানে হচ্ছে 18 × 3/4, সেটা বুঝতেই পারছো। যদি তোমরা বুঝতে না পারো, করার কোনো দরকার নেই। দেখবো 4টে অপশানের মধ্যে কোথায় নিচে 4 বসে আছে। একমাত্র বি অপশান দেখতে পাচ্ছি যেখানে হরে 4 বসে আছে, তাহলে বি অপশান হবে কারেক্ট আনসার। ঠিক আছে, তাই এই ছোটো ছোটো সময়গুলো আমাকে সেভ করতে হবে, যেগুলো আমাদের এক্সাম হলে কিন্তু প্রচণ্ড ইম্পর্ট্যান্ট। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছে, কারোর কোনো ডাউট নেই। চলে যাই নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নে বলা হয়েছে, দ্য অ্যাভারেজ অফ 36 নাম্বারস ওয়াজ ফাউন্ড টু বি 45। 36টি সংখ্যার গড় পাওয়া গেল কত? 45। খুব ভালো কথা। তারপরে দেখা গেল যে ইট ওয়াজ ডিটেক্টেড দ্যাট 84 ওয়াজ মিসরিড বাই 48। তার মানে চোখে চশমা না পড়ার জন্য 84কে 48 দেখা হয়েছে। 84কে 48 দেখা হয়েছে। তার মানে কি 48 আমি লিখেছি, লেখার কথা ছিল 84। ঠিক আছে, তাই 36টি নাম্বার তাদের গড় বলা হচ্ছে 45। তাহলে 36টি নাম্বারের টোটাল কত না 36 × 45। আর এই 36 36টি নাম্বারের মধ্যে একটি নাম্বার ছিল 84, যাকে 84 না লিখে লেখা হয়েছে 48। তাহলে অ্যাকচুয়ালি লেখার কথা ছিল 84, আমি লিখেছি 48। তাহলে 48কে বিয়োগ করে দিই, 48কে আমি কী করে নিলাম? বার করে দিলাম, ঢোকালাম কাকে? 84কে। তাহলে এটাই হচ্ছে আমার অ্যাকচুয়াল সাম অফ দ্য 36 নাম্বার। এই যে আমি টার্মটা পেলাম, এটাই হচ্ছে 36টি সংখ্যার
কি 36টি সংখ্যার আমার সাম। তাহলে এবার আমার নির্ণয় করতে হবে কারেক্ট অ্যাভারেজ, সঠিক গড় কত 36টি সংখ্যার। তাহলে সামকে যদি আমি নাম্বার অফ অবজারভেশন দিয়ে ভাগ করে দিই তাহলে আমি পেয়ে যাব কি না গড় বা অ্যাভারেজ। তাহলে আমি বলবো 36 × 45 - 48 + 84 বাই 36ই হচ্ছে আমার অ্যাকচুয়াল গড় বা সঠিক গড়, তাই তো। এবার দেখো তোমরা এই যে পুরো টার্মটা দেখতে পাচ্ছ, এটাকে যদি ঠিক সেগ্রিগেট করে নাও, কী করে সেগ্রিগেট করবে তোমরা লিখতে পারো 36 × 45 বাই 36 আর প্লাস আমি 84কে আগে লিখলাম -48 বাই 36 লিখতে পারো। বলবে হ্যাঁ দাদা অবশ্যই লিখতে পারি। তাহলে এই যে পার্টটা, এই পার্টটাকে তোমরা বলতে পারো যে এই পার্টটা তো আলটিমেট আমাকে 45ই দিচ্ছে, তার মানে এই 45 হচ্ছে তোমার ওল্ড অ্যাভারেজ। এটা তোমার কি না ইনকারেক্ট অ্যাভারেজ বা ওল্ড অ্যাভারেজ, তাই তো। এবার বাকি যে পার্টটা পড়ে আছে এই পার্টটাই হচ্ছে তোমার যে নতুন অ্যাভারেজ হবে সেই অ্যাভারেজকে ডিনোট করতে সাহায্য করবে। আর সেটাই এই পার্টটাকেই তোমরা অনেক বড় বড় জায়গায় দেখতে পাও যে একে তোমাদের কী বলে থাকে, ডেভিয়েশন বলে থাকে, ডেভিয়েশন। তাহলে এই হচ্ছে অ্যাকচুয়াল ডেভিয়েশনের রূপ, ঠিক আছে, যেটা তোমাদের ডেভিয়েশন করে চিল্লে বলা হয়, পড়ানো হয়, সেই ডেভিয়েশন হচ্ছে এই পার্টটা। তাহলে তোমাকে আশা করি আর ডেভিয়েশন তোমাকে কোনো কেউ বললে তুমি হঠাৎ করে চমকে যাবে না। ডেভিয়েশন সম্বন্ধে তোমাদের একটা মোটামুটি একটা ধারণা আমি দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এই 45 যেটা আমাদের ছিল ওল্ড অ্যাভারেজ, তাকে নিয়ে আমার মাথা ব্যথা করে লাভ নেই, আমায় শুধু এইটুকু নিয়ে মাথা ব্যথা করতে হবে। 84 - 48 করলে কত হয়, 36ই হয়। আর 36/36 করলে কত হবে, 1 হবে। তার মানে আগে ছিল 45 আমার অ্যাভারেজ, তার সঙ্গে 1 আমার কী হলো, অ্যাড হলো, 1 আমার কী হলো, অ্যাড হলো। তার মানে 46 হলো আমার কারেক্ট অ্যাভারেজ। অপশান সি হবে কারেক্ট আনসার। তাহলে আমার যদি পরীক্ষায় প্রশ্নটি আসে আমি ডাইরেক্ট কী করব না, এই পার্টটা নিয়ে আর আমি কোনো প্রবলেম তৈরি করব না। আমি শুধু দেখব যে 45 আমার অ্যাভারেজ ছিল, আমার ইনকারেক্ট অ্যাভারেজ। আমার কি হয়েছে না 84 একটা সংখ্যা যাকে আমি 48 হিসাবে রিড করেছি, তার মানে আমি 36 কম রিড করেছি। তার মানে অ্যাভারেজ আমার 36 পকেটে এখনও বেশি সংখ্যা পড়ে আছে, 36টা লজেন্স এখনও আমার পকেটে পড়ে আছে। আর সেই 36টা লজেন্স আমাকে 36 জনের মধ্যে সমানভাগে ভাগ করে দিতে হবে। তাহলে প্রত্যেকে কত করে এক্সট্রা পাবে না 1 করে এক্সট্রা পাবে। তার মানে আলটিমেট 46 হবে আমার কারেক্ট অ্যাভারেজ। ইজ ইট ক্লিয়ার গাইজ? हाँ सर, यस सर। ওকে, চলে যাই নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কে বলা হয়েছে ইফ সাইন 23 ডিগ্রি ইজ ইকাল টু a বাই b দেন দ্য ভ্যালু অফ সেক 23 ডিগ্রি মাইনাস সাইন 67 ডিগ্রি। তাহলে সেক 23 মাইনাস সাইন 67। আচ্ছা এখানে দেখো তো 23 আর 67 যোগ করলে 90 হয় তো? তুমি বলবে হ্যাঁ দাদা একদম হয়। তার মানে এখানে পূরক কোণের কনসেপ্ট দেওয়া হয়েছে। তাহলে পূরক কোণের কনসেপ্ট আমি আগের দিনে তোমাদের বলেছি ট্রিগোনোমেট্রিতে। দেখো এই ধরনের প্রশ্ন দুরকমভাবে সলভ করতে পারো। একটি হচ্ছে কি না ট্রায়াঙ্গেলের সাহায্যে। দেখো বলা হয়েছে সাইন 23 ইজ ইকাল টু a বাই b। তার মানে কি আমরা যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করে নিই তাহলে আমি বলবো যে যদি 23 এই কোণটার ভ্যালু হয়, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটির এই কোণটির ভ্যালু যদি 23 ডিগ্রি হয় তাহলে আমি বলবো সাইন 23 মানে কি, সাইন মানে আমরা কী পাই কী জানি না সাইন থিটা ইজ ইকাল টু আমরা কি বলবো না লম্ব বাই অতিভুজ। সবাই জানো তোমরা। তাহলে লম্ব এখানে কোনটা বলবো না যে কোনটাকে আমরা নিয়েছি তার অপোজিট সাইডকে। তাহলে 23 অপোজিট সাইড হচ্ছে এই সাইডটি যার ভ্যালু বলা হয়েছে a। তাহলে অতিভুজের ভ্যালু কত b। তার মানে অবভিয়াসলি বেসের ভ্যালু কী হবে, পাইথাগোরাস রুল অ্যাপ্লাই করে আমি কি বলবো রুট ওভার অফ অতিভুজের স্কোয়ার মাইনাস লম্বের স্কোয়ার, তার মানে b স্কোয়ার মাইনাস a স্কোয়ার, তাই তো। অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার রুট ওভার অফ। আচ্ছা এবার দেখো যদি এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের দেখতে পাচ্ছি এই কোণটি 90 ডিগ্রি, এর ভ্যালু 23, তার মানে বাকি যে কোণটি পড়ে আছে সে হচ্ছে 67, তাই তো। তাহলে 67 আর 23 দুজনেই আমি পেয়ে গেছি। এবার দেখো ভ্যালু পুট করে দেবো, কাজ শেষ। সেক 23 আমার নির্ণয় করতে হবে। সেক 23 মানে কি, সেক মানে আমরা কী জানি না সেক মানে হচ্ছে সেক থিটার ভ্যালু আমরা কী করে নির্ণয় করি না অতিভুজ বাই ভূমি করে, অতিভুজ বাই ভূমি করে, তাই তো।
তাহলে অতিভুজ বাই ভূমি করলে অতিভুজের ভ্যালু কত দেওয়া আছে না বি, তাহলে বি বাই আমি কী করবো ভূমি কত না রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। সাইন 67, দেখো 67 অ্যাঙ্গেল হচ্ছে এই অ্যাঙ্গেলটা, তাহলে সবসময় মনে রাখবো যে অ্যাঙ্গেল ধরে কাজ করছি তার অপোজিটে যে বসে আছে সেই হবে তখনকে লম্ব বা হাইট। তাহলে 67-এর অপোজিটে হাইটকে বলবো না রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই সাইডটি হচ্ছে আমার হাইট। তাহলে সাইনের ভ্যালু আমরা কী করে পাই, আমি আগেই যে বলেছিলাম লম্ব বাই অতিভুজ করে, তাহলে লম্বর ভ্যালু কী হয়ে গেছে রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই কি অতিভুজ কত না বি। ব্যাস, এবার আমি যদি এটাকে বিয়োগ করি আমরা কী যা দেখতে পাচ্ছি না বি আর বি গুণ করে ওপরে বি স্কোয়ার হচ্ছে, আর এখানে যা ভ্যালু পড়ে আছে এখানেও তাই ভ্যালু পড়ে আছে, তাহলে এই দুটোকে গুণ করলে জাস্ট রুট উঠে যাবে, তাহলে মাইনাস অফ বি স্কোয়ার আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গিয়ে পড়ে রইল কত এ স্কোয়ার, আর নিচে কী পড়ে রইল বি ইন্টু রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ওকে, তাহলে দেখো বি স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে গেল, পড়ে রইল কি না এ স্কোয়ার বাই বি ইন্টু রুট ওভার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বাই রুট ওভার অফ বি ইন্টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কোথায় দেখতে পাচ্ছি অপশান ডিতে, তাহলে অপশান ডি হবে আমার কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার গাইস? হ্যাঁ স্যার। আর একটা জিনিস তোমরা করতে পারতে, সেটা কি, সেটা তোমরা করতে না 67-কে 23 বানিয়ে নিতে, কারণ কি তোমরা পুরক্ষণের কনসেপ্ট দেখিয়ে নিয়েছো, তাহলে 67-কে 23 বানালে তুমি কী লিখবে না সাইন অফ 90 ডিগ্রি মাইনাস 23 ডিগ্রি, 67-কে তোমরা লিখতে পারো, এবং তোমরা এখন অনেক শিক্ষিত হয়ে গেছো, তাই তোমরা ডাইরেক্ট বলবে যে দ্য সাইন 67 মানেই হচ্ছে কস 23 ডিগ্রি, ডাইরেক্ট বলবে তোমরা, তাহলে সেক 23 মাইনাস কস 23, ব্যাস 23 ভ্যালু আমি পেয়ে গেছি, কোন অ্যাঙ্গেলটি না এই অ্যাঙ্গেলটি, আর এর উল্টো দিকে বসে আছে এ এবং এর সঙ্গে সন্নিহিত বাহু হচ্ছে রুট ওভার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তার মানে ভূমি এবং লম্ব দুটোর ভ্যালুই আমার কাছে জানা। ব্যাস, এবার সেক 23 ভ্যালু কী হবে না সেম ভ্যালু, সেক মানে হচ্ছে কি না অতিভুজ বাই ভূমি, তার মানে বি বাই রুট ওভার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস কসের ভ্যালু কত সেম অতিভুজ এই ভূমি বাই অতিভুজ। ব্যাস, তাহলে এটা করলেও আমি একই ভ্যালু পাচ্ছি, তার মানে দুই দিক থেকেই আমি আনসার নির্ণয় করতে পারি, যেটা তোমার সুবিধা সেটাই তুমি করবে। ওকে, চলো নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্নে বলা হয়েছে ইন অ্যান ইলেকশন বিটুইন 3 ক্যান্ডিডেটস, আর ইলেকশনের অঙ্ক আমি আগের দিন তোমাদের খুব ভালো করে বুঝিয়েছিলাম, তাই তো ইলেকশন সম্বন্ধে আশা করি তোমাদের কোনো ডাউট নেই আর। তাহলে প্রশ্নে বলা হয়েছে একটি নির্বাচনে 3 প্রার্থী অর্জুন, ভাস্কর এবং সরল একটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। খুব ভালো কথা, অর্জুন সরলের চেয়ে 50% বেশি ভোট পেয়েছে, সরল ভাস্করের চেয়ে 20% কম ভোট পেয়েছে, আর ভাস্কর আর সরলের ভোটের পার্থক্য বলা হয়েছে 1296। আচ্ছা দেখো এখানে কার কার সঙ্গে তুলনা করা হয়েছে, প্রথমে তুলনা করা হয়েছে অর্জুনের সঙ্গে কার না অর্জুন 50% ভোট বেশি পেয়েছে সরলের থেকে, তাহলে অর্জুনের সঙ্গে সরলের, তারপরে সরলের সঙ্গে ভাস্কর, লাস্টে যে বসে আছে ভাস্কর তার ভ্যালু আমি 100 ধরে নেবো, সবসময় লাস্টে যে বসে থাকছে, তাহলে ভাস্করের ভ্যালু আমি 100 ধরে নিই, মানে ভাস্কর যদি 100টা ভোট পেয়ে থাকে তাহলে সরল পেয়েছে 2% কম ভোট, সরল গট 2% ভোটস লেস দেন ভাস্কর, তাহলে সরল কতগুলো ভোট পেয়েছে না 100 2% কম মানে 2, তার মানে হচ্ছে 98টা ভোট পেয়েছে, এটুকু সবাই জানে। এবার দেখতে পাচ্ছি অর্জুন 50% ভোট বেশি পেয়েছে সরলের থেকে, তার মানে অর্জুনের পাওয়া প্রাপ্ত ভোটের সংখ্যা কত, অর্জুন তো 98টা ভোট পেয়েইছে, আবার এর 50% বেশি পেয়েছে, তার মানে 98 এর 50% হচ্ছে 49, তারপর 98 প্লাস 40 90 ভোট পেয়েছে অর্জুন, আর 98 প্লাস 49 যোগ করলে কত হচ্ছে না 147, তাই তো, তার মানে 147টা ভোট পেয়েছে অর্জুন, 147টা ভোট পেয়েছে অর্জুন। এবার দেখো আমায় কী বলেছে, নির্ণয় করতে বলেছে হোয়াট ইজ দ্য হাফ অফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ভোটস অফ অর্জুন অ্যান্ড ভাস্কর, অর্জুন আর ভাস্করের প্রাপ্ত ভোটের মধ্যে ডিফারেন্স কত না 47, আর এর অর্ধেকের ভ্যালু নির্ণয় করতে বলেছে, তাহলে 47/2 এর ভ্যালু নির্ণয় করতে বলেছে। দেওয়া আছে না ডিফারেন্স বিটুইন দ্য ভোটস অফ ভাস্কর অ্যান্ড সরল ইজ 1296, আর ভাস্কর আর সরলের মধ্যে ডিফারেন্স কত 100 মাইনাস 98 দ্যাট ইজ 2, তার মানে 2 এর ভ্যালু দেওয়া আছে কত না 1296, নির্ণয় করতে হবে কার ভ্যালু না 47/2 এর ভ্যালু, তাহলে 1296/2 ইন্টু 47/2,
এটাই তোমার নির্ণয় করতে হবে। তাহলে দেখো 2 আর 2 গুণ করে 4, 4 সরাসরি কেটে যাচ্ছে, লাস্টে 96 আছে। তাহলে 4 3 12 আর 4 24 96, মানে 324। আর 324 ইন্টু 47 আমাকে করতে হবে। তাহলে 324কে 324ই রাখো, আর 47কে তোমরা লিখতে পারো 50 - 3। ঠিক আছে, 50 - 3। এবার 324 ইন্টু 15 করা মানে হচ্ছে 15,000-এর থেকে 15,000-এর কী হবে, বেশি হবে। 3 ইন্টু 5 করলে 15, তোমার 15,000-এর বেশি হবে। তার মানে এই অপশান এ আর অপশান সি কখনোই আমার আনসার হতে পারে না। অপশান বি আর অপশান ডি এর মধ্যে আমার আনসার হবে। এবার ইউনিট ডিজিট চেক করি, দেখছি দুজনকারই ইউনিট ডিজিট কী আছে, লাস্টে 8 আছে। তাহলে ইউনিট ডিজিটের পরে কী আছে না, দশক স্থানীয় সংখ্যা, তাই তো। 10th প্লেস চেক করে নাও, তাহলেই তোমার গল্প হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 324 আর এখানে হচ্ছে 5, 324 আর 5 গুণ করলে কত, 24 5 হচ্ছে 120, তার মানে হচ্ছে 20 লিখে দাও, আর হাতে 1, 3 5 15 রাখে 16, 16200, 16,200 থেকে কত বিয়োগ করবো আমি, 3 24 72। তাহলে আমার দুখানা প্লেস খালি ভাবলেই হবে, 3 24 72 আর 3 3 9 আমার দেখার দরকার নেই। তাহলে দুখানা 0 থেকে 72 বিয়োগ করছি, বা 100 থেকে 72 বিয়োগ করলে কত পড়ে থাকে, বলবে 28 পড়ে থাকে। তার মানে লাস্ট দুখানা ডিজিট কত হবে, 2 আর 8 হবে। একমাত্র অপশান ডিতেই সেই ভদ্রলোক বসে আছে, তাহলে অপশান ডি হবে আমার কারেক্ট আনসার। গাইজ ক্লিয়ার? আশা করি প্রত্যেকের ক্লিয়ার। হ্যাঁ স্যার, বুঝেছি। আচ্ছা, এইসব প্রশ্নও দেখো পরীক্ষায় আসে, তাও এসএসসি সিজিএল, যেখানে এরকম একটা বিশাল পেমেন্টের একটা চাকরি দেওয়া হচ্ছে। কি বলবে বলো, চলো দিয়েছে যখন করতে হবে। বদমাশ রুল আমি প্রত্যেককেই বলে দিয়েছি আগের দিন, BODMS, আশা করি প্রত্যেকের রক্তের সঙ্গে মিশে গেছে বদমাশ রুল। তাহলে বদমাশ রুলের প্রথম আমায় কী দেখতে হবে, ব্র্যাকেট, তারপরে অফ, তারপর ডিভিশন, তারপর মাল্টিপ্লিকেশন, তারপর অ্যাডিশন, তারপর সাবস্ট্রাকশন। ঠিক আছে, সবসময় রুলটি মাথায় রাখবে। তাহলে প্রথমে তো ব্র্যাকেটের কাছে আমি দেখতে পাচ্ছি 6 + 6, এখানে 12 দেখতে পাচ্ছি। তাহলে এই 12 তো আমাকে আগে লিখতেই হবে। আর তারপরে আমার কার কাজ না, তারপরে আমার অফ তো এখানে নেই। ডিভিশন আছে 30, আর বাই 6 করলে কত হয়, 5। তাহলে 7 + 5 - 12 + 7, তাই তো। তাহলে দেখো 7 + 5 + 12 - 12 ক্যান্সেল আউট হয়ে গেল, পড়ে রইল 7। অপশন বি হবে কারেক্ট আনসার। বোঝার কিছু নেই, নেক্সট প্রশ্নে চলে যাই। তাহলে এইসব প্রশ্ন যেন আমার টাইম না নেয়, এইসব প্রশ্নগুলোকে দেখেই আমি একদম মানে সেকেন্ডের মধ্যে আনসার করব। ঠিক আছে, আশা করি এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই কনসেপ্ট কিন্তু তোমার এই কনসেপ্টের প্রশ্ন তোমরা প্রায়ই দেখতে পাবে। ঠিক আছে, ডেভিয়েশন। তাই ডেভিয়েশন বিষয়টা কী সেটা শুধু বুঝতে হবে, ডেভিয়েশন নিয়ে অত মাথা খারাপ করার কিছু নেই। ঠিক আছে, আর এই কনসেপ্ট তো অবশ্যই খুবই ভালো কনসেপ্ট। চলে যাই নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নে বলা হয়েছিল, অ্যান অফিস এ টাইপিং ওয়ার্ক ক্যান বি ফিনিশড বাই মনিকা ইন 6 hours। খুব ভালো কথা। তাহলে মনিকা টাইপিং কাজটি, কোনো একটা টাইপিংয়ের ওয়ার্ক, সেটা বলা নেই যেটা 1টা পেজ বা 2টো পেজ বা 3টে পেজ, পুরো কাজ সেখানে বলা হয়েছে। তার মানে পুরো কাজটা, পুরো টাইপিংয়ের কাজটা শেষ করছে 6 ঘন্টায়। ঠিক আছে, অনিতা সে কী করছে না, 8 ঘন্টায় সেই কাজটি পুরোটা শেষ করছে, সেই টাইপিংয়ের কাজটি। আর মঞ্জু, তাহলে মঞ্জুকে MA দিয়ে আমি ডিনোট করছি, মঞ্জু সেই কাজটা 5 ঘন্টায় করছে। কত ঘন্টায় করছে, 5 ঘন্টায়। তাহলে এটা যদি তারা একা একা কাজ করে, এবার যদি তারা একসঙ্গে কাজ করে, তাহলে পুরো কাজটি কত দিনে শেষ করবে। আচ্ছা, দুরকম পদ্ধতি তোমরা আনসার করতে পারো। একটি হচ্ছে টোটাল ওয়ার্ক নির্ণয় করে, টোটাল ওয়ার্ক কী হবে না, এদের LCM, ইন্ডিভিজুয়াল তোমরা এফিসিয়েন্সি পেয়ে যাবে। তাহলে টোটাল ওয়ার্ক বাই টোটাল এফিসিয়েন্সি হবে তোমার কি না, তোমার টাইম যদি তারা একসঙ্গে কাজ করে সেই টাইমটা বেরিয়ে যাবে। আমি বলবো যদি তোমার এখানে দিনগুলো <10 থাকে, তাহলে তোমরা ডাইরেক্ট ফর্মুলায় কাজ করবে। ফর্মুলা কি, এ যদি একটি কাজ X দিনে করে, বি যদি একটি কাজ Y দিনে করে, এবং সি যদি একটি কাজ Z দিনে করে, তাহলে A + B + C পুরো কাজটি কত দিনে শেষ করবে না, X × Y × Z বাই XY + YZ + XZ। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছে। যদি A একটি কাজ X দিনে করে, B একটি কাজ Y দিনে করে, এবং C একটি কাজ Z দিনে করে, তাহলে A B C একত্রে ওই কাজটি সম্পন্ন করবে XYZ বাই XY + YZ + XZ এই দিনে।
ঠিক আছে, বেশ জাস্ট ভ্যালু পুট করে দাও। এর ভ্যালু কত ওখানে 6, বি এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু কত বলা আছে 8 এবং জেড এর ভ্যালু 5। ব্যাস, তাহলে আমি কত পাবো আনসার না 6 × 8 × 5 বাই এক্স ইন্টু ওয়াই মানে কি 6 × 8, 6 × 8 গুণগুলো কত পাচ্ছি 48, প্লাস 8 × 5, 8 × 5 গুলো কত পাচ্ছি 40, প্লাস 5 × 6 মানে 30। ব্যাস, তাহলে 6 × 8, 6 বাজে 30, 30 কাটাকুটি তো হবেই, 6 গুণ করার দরকার নেই, 6 × 8 × 5 রেখে দাও। আর নিচে কত হচ্ছে 40, 30, 70, 70 আর 40 হচ্ছে 110, 118, 2 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 2 5 10, 2 9 18, আর এখানে 2 3 এখানে করে নাও। তাহলে দেখো 3 8 24, 5 120, 120/59, 120/59 হবে তোমার কি আনসার। তাহলে 120/59 মানে কি 59 2 × 2, তার মানে অপশান বি হবে কারেক্ট আনসার। একমাত্র নিচে 59 দুটো অপশানই আছে, ঠিক আছে, ইউনিট ডিজিট দিয়ে কাজ হয়ে যাবে। দেখো 9 এর সঙ্গে 2 গুণ করে 2 দিয়ে যোগ করলে তবেই কী পাওয়া যায় 0 পাওয়া যায়, তাহলে একমাত্র সেটা বি অপশানই দেখতে পাচ্ছি। বাকি দুটো আনসার তো হতে পারে না, তাহলে এ আর বি এর মধ্যে তুমি চুজ করবে কী করে এরমভাবে, পুরো ভাগ করার দরকার নেই, ঠিক আছে। ইউনিট ডিজিট হচ্ছে তোমার কাছে একটা বিশাল বড় অস্ত্র। আশা করি সবাই বুঝতে পেরেছে, কারোর কোনো ডাউট? না স্যার। নেক্সট প্রশ্ন, দারুণ একটি কনসেপচুয়াল প্রশ্ন দিয়েছে এবং এই ধরনের প্রশ্ন ভুল হওয়ার সম্ভাবনাও প্রচণ্ড। বলা হয়েছে ইফ এ কর্ড ইজ এক্সটেন্ডেড আউটসাইড দ্য সার্কেল অন বোথ এন্ডস দেন ইট ইজ কল্ড সেকেন্ড। তাহলে এই 4টে অপশানের মধ্যে তোমার কোনটা ভুল সেটা খুঁজে বার করতে হবে, খুব ভালো করে মাথায় রাখবে। সার্কেলের 4টে কনসেপ্ট দেওয়া হয়েছে, একটি সার্কেল আমি ড্র করে নিলাম। বলেছে প্রথম অপশান যেটি বলেছে সেটিতে কী বলা হয়েছে, ইফ এ কর্ড ইজ এক্সটেন্ডেড আউটসাইড দ্য সার্কেল অন বোথ এন্ডস দেন ইট ইজ কল্ড সেকেন্ড। তাহলে কর্ড আমরা কাকে বলে জানি না, পরিধির ওপর যে কোনো দুটো বিন্দুকে যদি আমরা অ্যাড করে দিই তাহলে সেই যে স্ট্রেট লাইনটি তৈরি হয় তাকে আমরা বলি থাকি কর্ড বা জ্যা। এবার যদি সেই কর্ডকে আমরা কী করে দুদিকে এক্সটেন্ড করে দিই তাহলে তার নাম হয়ে যায় সেকেন্ড। তাকে আমরা কী বলে থাকি সেকেন্ড, একে আমরা বলবো সেকেন্ড, ঠিক আছে। তার মানে এ আর বি যদি সেকেন্ড বলি, এ বিকে যদি সেকেন্ড বলি, আর এরা যদি সার্কেলকে কাট করে পি আর কিউ পয়েন্টে, তাহলে এই পি কিউকে আমরা কি বলবো না কর্ড। এটা মাথায় রাখবে। এবার বলা হয়েছে নেক্সট, এটা ঠিক, একদম ঠিক, এটা কিন্তু ভুল নয়, ঠিক আছে। নেক্সট বলেছে ট্যানজেন্ট ইজ পারপেন্ডিকুলার টু দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল অ্যাট দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট। তার মানে কি ট্যানজেন্ট আমরা কাকে বলে আমরা জানি যে একটি সার্কেলের মধ্যে যে এই পরিধির ওপর অসংখ্য বিন্দু আছে, এই পরিধির ওপর যে কোনো একটা বিন্দু যদি একটা আমি লাইন ড্র করি যেটা একমাত্র একটা পয়েন্টই টাচ করবে, সবসময় ট্যানজেন্ট কী করে একটি পয়েন্টই টাচ করে, ঠিক আছে। আর এই পয়েন্ট অফ কন্ট্যাক্টের সঙ্গে যদি আমি সার্কেলের সেন্টারকে কী করিয়ে দিই না অ্যাড করিয়ে দিই, সার্কেলের সেন্টারকে যদি আমরা অ্যাড করিয়ে দিই তাহলে এই যে কোণটি তৈরি হবে সেই কোণটি সবসময় 90 ডিগ্রি হবে। তাহলে এটাই বলা হয়েছে ট্যানজেন্ট ইজ পারপেন্ডিকুলার টু দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল অ্যাট দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট, ঠিক আছে। রেডিয়াসের সঙ্গে ট্যানজেন্ট সবসময় কী করে না 90 ডিগ্রি কোণ তৈরি করে। তার মানে এটিও হচ্ছে একদম পারফেক্ট কথা বলেছে, একদম কোনো ভুল নেই এখানে। নেক্সট বলা হয়েছে লাইন হুইচ ইন্টারসেক্টস টু ডিস্টিংক্ট পয়েন্ট অফ সার্কেল ইজ কল্ড ট্যানজেন্ট। ইজ ইট? একদমই নয়। একটা লাইন যেটা কি করেছে দুটো ডিস্টিংক্ট পয়েন্টে সার্কেলকে কি করেছে কাট করেছে, ইন্টারসেক্ট করেছে, মাথায় রাখবো ইন্টারসেক্ট করেছে, এবং দুটো ডিস্টিংক্ট পয়েন্টে, দুটো আলাদা পয়েন্টে, সেটাকে আমরা কি বলবো একটু আগেই শিখেছি, যদি কাট করে তাহলে সেটাকে কি বলবো না সেকেন্ড। তাহলে এটা সেকেন্ডারি একটা কি বলেছে ফর্মুলা, সেকেন্ডারি এটা কী বলেছে না এখানে সেকেন্ডের সংজ্ঞা বলা হয়েছে। এ লাইন হুইচ ইন্টারসেক্ট করা মানে হচ্ছে কাট করেছে টু ডিস্টিংক্ট পয়েন্ট অফ এ সার্কেল ইজ কল্ড ট্যানজেন্ট। না এটা ট্যানজেন্ট নয়, এটা সেকেন্ড, ঠিক আছে। তার মানে এটাই হচ্ছে আমার ইনকারেক্ট বা ভুল। নেক্সট লাইন কী বলা হয়েছে না ট্যানজেন্ট ইজ এ লাইন টাচিং অনলি ওয়ান পয়েন্ট অফ সার্কেল। ইয়েস, আমি এই পয়েন্টটি বলে দিয়েছি না ট্যানজেন্ট একমাত্র একটি পয়েন্টে টাচ করে, একটির বেশি পয়েন্টে সে টাচ করতে কখনোই পারে না। তার মানে এটাও একদম ঠিক কথা, তাই তো। তার মানে ইনকারেক্ট কোথায় কোন অপশানটি না অপশান সি হচ্ছে আমার ইনকারেক্ট, যেটিকে আমরা বলতে পারি যে একদম ভুল স্টেটমেন্ট দেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন,
এর কার্যক্ষমতা বি এর চেয়ে দ্বিগুণ, খুব ভালো কথা। তার মানে কি এখানে কী দেওয়া আছে, আবার সেই এফিসিয়েন্সি রেশিও, এ আর বি এর এফিসিয়েন্সি রেশিও দেওয়া আছে, বি এর চেয়ে দ্বিগুণ। তার মানে বি এর যদি এফিসিয়েন্সি 1 হয়, তার মানে এর এফিসিয়েন্সি হচ্ছে 2। তাহলে এ আর বি এর আমি কী পেয়ে গেলাম, এফিসিয়েন্সি পেয়ে গেলাম। বলছে এ ক্যান ওয়ার্ক অনলি ফর 8 আওয়ার্স এ ডে, খুব ভালো কথা। এ 8 ঘন্টাই কাজ করে আর বি 12 ঘন্টাই কাজ করে, এর বেশি সে কাজ করে না। এবার বলা হয়েছে তাহলে সে যদি 2 এফিসিয়েন্সি নিয়ে কাজ করে, এ যদি 2 এফিসিয়েন্সি নিয়ে কাজ করে, সে কাজ করছে 8 ঘন্টা, তাহলে সে কত কাজ করছে না, 2 × 8, একদিনে সে 2 × 8 ইউনিট কাজ করছে। এবার বলেছে না এ পুরো কাজটি শেষ করে 12 দিনে, এ ক্যান ফিনিশ এ ওয়ার্ক ইন 12 ডেজ, সে 12 দিনে পুরো কাজটি শেষ করে। ঠিক আছে, এখানে 12 ঘন্টা হয়ে গেছে, বাংলায় এটা 12 দিনে হবে। ঠিক আছে, তাহলে এ পুরো কাজটি 12 দিনে শেষ করছে। তাহলে একদিনে সে 16 ইউনিট কাজ করছে, তাহলে 12 দিনে সে কত ইউনিট কাজ করবে না, 2 × 8 × 12। তাহলে এটাই হচ্ছে টোটাল ওয়ার্ক। এটাই কি না, টোটাল ওয়ার্ক। বুঝে গেছো সবাই আশা করি। এবার বলেছি ইন হাউ মেনি ডেজ ক্যান বি ফিনিশ দ্য সেম ওয়ার্ক, তাহলে বি সেই কাজটি মানে এই যে কাজটি এ করছে সেই কাজটি বি কত দিনে করবে। তাহলে আমরা জানি যে টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু টাইম। তাহলে টোটাল ওয়ার্ক আমি পেয়ে গেলাম। এবার বি এর এফিসিয়েন্সি কত না, বি এর এফিসিয়েন্সি 1 এবং সে করছে একদিনে 12 ঘন্টা কাজ, তার মানে একদিনে সে 12 ইউনিট কাজ করছে। তার মানে এটাই হচ্ছে বি এর এফিসিয়েন্সি। একদিনের যে কাজ সেটাই আমরা পেয়ে যাই এফিসিয়েন্সি হিসাবে। এবার দেখো 12 ক্যান্সেল আউট হয়ে গেল, পড়ে রইল কি 8 × 2 16, তার মানে অপশন সি 16 দিনে বি পুরো কাজটি শেষ করবে। বলো এর থেকে সোজা প্রশ্ন আর কী হতে পারে? গাইস, ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9-এ যে প্রশ্নটি দেওয়া হয়েছে খুবই দারুণ একটি প্রশ্ন, অসাধারণ প্রশ্ন। বলছে 2 বন্ধু পি এবং কিউ একই সাথে একটি বৃত্তাকার টাস্কের উপর কী করছে না, চারপাশে একই বিন্দু থেকে দৌড়াতে শুরু করে। আচ্ছা, এটা টাস্ক না, এটা ট্র্যাক হবে, ট্র্যাককে টাস্ক করে ফেলেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, ট্র্যাক। ঠিক আছে, বৃত্তাকার ট্র্যাক, তাহলে একটা সার্কুলার ট্র্যাকের কনসেপ্ট আমি তোমাদের আগের দিনও বুঝিয়েছিলাম এবং লাস্ট ডে আমি একটা তোমাদের সঙ্গে অঙ্ক শেয়ার করেছিলাম, যে প্রশ্নটি তোমাদের এসেছিল কোন পরীক্ষায় না, জাস্ট সিএইচএসএল প্রিলিমসে এসছে। দারুণ কনসেপচুয়াল প্রশ্ন ছিল এই প্রশ্নটি এবং অনেকেই আমি কেউই দেখিনি আমি আনসার বলেছে, একমাত্র 2 জনকার আনসার আমি পেয়েছিলাম, বাকি সবাই আনসার করার মতো প্রয়োজনীয়তা বোধ করেনি। খুব ভালো কথা। এবার দেখো প্রশ্নে বলা হয়েছে একটি সার্কুলার ট্র্যাক দেওয়া হয়েছে, এই সার্কুলার ট্র্যাকের একটি পয়েন্ট থেকে পি আর কিউ একই সময় যাত্রা শুরু করলো এবং একই দিকে যাত্রা করছে। ঠিক আছে, তারা সেম ডাইরেকশনে যাত্রা করছে, খুব ভালো কথা। তাহলে সেম ডাইরেকশনে যদি যাত্রা করে তাহলে যার স্পিড বেশি সে কি হবে, আগে এসে এই পয়েন্টটা টাচ করবে। যার স্পিড বেশি সে সবসময় কি আগে এসে এই পয়েন্ট মানে যেটা হচ্ছে স্টার্টিং পয়েন্টে এসে আগে এসে টাচ করবে। তার মানে কখনোই, এখানে মনে রাখবো, কখনোই কিন্তু তারা এই ফার্স্ট রাউন্ডে মিট করতে পারবে না, কখনোই তারা ফার্স্ট রাউন্ডে মিট করতে পারবে না, এটা সবসময় মাথায় রাখবে। ঠিক আছে, আর যার যখনই ফার্স্ট রাউন্ড কমপ্লিট হলো তখন কি হবে, তারা ঘুরতে থাকবে, তারা কখনোই ঘোরা বন্ধ করছে না। এখানে ফার্স্ট মিট করবে তারা কখন না, যখন এই যে যার স্পিড বেশি সে পেছন থেকে এসে কম স্পিডের ব্যক্তিকে ধপ্পা করবে। ঠিক আছে, সবসময় সার্কুলার ট্র্যাকে যদি তারা একই দিকে যাত্রা শুরু করে তাহলে যার স্পিড বেশি সে কম স্পিডের ব্যক্তিকে পেছন থেকে এসে ধপ্পা করে। ঠিক আছে, এটাই হচ্ছে মিটিংয়ের কনসেপ্ট সার্কুলার ট্র্যাকে, যদি তারা একই সময় একই দিকে যাত্রা শুরু করে। ওকে, এবার প্রশ্নে চলে আসি। পুরো কনসেপ্ট তো একটা অঙ্ক দিয়ে বলা সম্ভব নয়, তাহলে এর জন্য আমি একটা ভিডিও বানিয়েও রেখেছি আমার এতে তোমার ইউটিউব চ্যানেলে, যেখানে তোমার পুরো সার্কুলার ট্র্যাকের কনসেপ্ট বলা আছে এবং সুন্দর করে প্রত্যেকটা ফর্মুলাও বলা আছে। ঠিক আছে, প্র্যাকটিস ক্লাস 3 বা 4 মেবি। ঠিক আছে, সেই ক্লাসটি তোমরা দেখে নেবে, তোমাদের খুব উপকার হবে। দেখো প্রশ্নে বলা হয়েছে না পি রানস অ্যাট 6 মিটার পার সেকেন্ড, তাহলে ধরলাম এই ব্যক্তি হচ্ছে পি এবং এ হচ্ছে কিউ। পি হচ্ছে 6 মিটার পার সেকেন্ড বেগে এবং কিউ এর স্পিড বলা হয়নি, কিউ এর স্পিড বলা হয়েছে বি মিটার পার সেকেন্ড। খুব ভালো কথা। আর কি বলা হয়েছে
না ইফ দে ক্রস ইচ আদার অ্যাট এক্স্যাক্টলি 2 পয়েন্টস, তারা দুটি পয়েন্টে কী করেছে, ক্রস করেছে, খুব ভালো কথা, অন দ্য সার্কুলার ট্র্যাক অ্যান্ড বি ইজ এ ন্যাচারাল নাম্বার লেস দ্যান 6, তাহলে বি হচ্ছে কি ন্যাচারাল নাম্বার, মানে কোনো পয়েন্টযুক্ত নাম্বার নয় বা কোনো ফ্র্যাকশন নয়, ঠিক আছে, ন্যাচারাল নাম্বার বলা হয়েছে, ঠিক আছে। এবং বি এর ভ্যালু কি, লেস দ্যান 6, বি এর ভ্যালু হচ্ছে লেস দ্যান 6, ওকে। এবার বলা হয়েছে না দেন হাউ মেনি ভ্যালুস ক্যান বি টেক, তাহলে বি কতগুলো ভ্যালু এরকম হতে পারে, বি এর এরকম কতগুলো ভ্যালু হতে পারে। তাহলে দেখতে পাচ্ছি এ পি এর স্পিড বেশি, তার স্পিড হচ্ছে 6 মিটার পার সেকেন্ড, এবং কিউ এর স্পিড কম, এটাও বলা হয়েছে যে পি এর স্পিড কিউ এর স্পিড অপেক্ষা কি বেশি, এটাও বলে দেওয়া হয়েছে, ঠিক আছে। আর কি বলা হয়েছে না পি এর স্পিড হচ্ছে 6 মিটার পার সেকেন্ড, আর কিউ এর স্পিড হচ্ছে বি মিটার পার সেকেন্ড, আর বি লেস দ্যান 6, তাহলে বি যদি লেস দ্যান 6 হয়, তাহলে বি যদি ন্যাচারাল নাম্বার হয়, বি যদি ন্যাচারাল নাম্বার হয়, তাহলে বলো আমাকে যে বি এর ভ্যালু কী কী হতে পারে। তুমি বলো বি এর ভ্যালু 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 কি হতে পারে না, 6 হতে পারে না, কারণ বলা আছে বি এর ভ্যালু 6 কম, তাহলে বি এর ভ্যালু এই 5টাই হতে পারে, 1 2 3 4 5, এই 5টি পসিবল ভ্যালু হতে পারে বি এর। এবার আমি কি দেখতে পাচ্ছি, তারা দুটো পয়েন্টে মিট করেছে, এক্স্যাক্টলি 2 পয়েন্টে তারা কী করেছে, মিট করেছে বা ক্রস করেছে, ঠিক আছে। তাহলে যদি দুটো পয়েন্টে ক্রস করে, তাহলে কনসেপ্ট মনে রাখবো সবসময় যে এই দুটো পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট হবে স্টার্টিং পয়েন্ট অলওয়েজ, এই দুটি পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট কিন্তু হবে স্টার্টিং পয়েন্ট অলওয়েজ, ঠিক আছে, মাথায় রাখবে এটা। আর এই যে দুবার মিট করছে, এই দুইটা আমরা কি করে পাই, তাদের স্পিড দেখতে পাচ্ছি, পি এর স্পিড বলা হয়েছে, পি আর কিউ এর স্পিড রেশিও আমি কি লিখতে পারি না, পি এর স্পিড হচ্ছে 6 আর কিউ এর স্পিড হচ্ছে বি, আর এই 6 আর বি এর সিম্পলেস্ট ফর্ম মানে কি, একদম সরল ফর্ম, মানে ধরো আমি লিখলাম 2/3, এখানে কাটাকুটি করা যায়, করা যায় না, তাহলে এটা হচ্ছে সিম্পলেস্ট ফর্ম। আমি যদি লিখি 4/6, তাহলে এটা কিন্তু সিম্পলেস্ট ফর্ম নয়, একে কিন্তু এখনও কাটা যায়, একে এখনও ছোটো করা যায়, ঠিক আছে। তাহলে পি বাই কিউ আকারে লিখবো, যেখানে পি আর কিউ এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই, সেটাই হচ্ছে আমার সিম্পলেস্ট ফর্ম, মাথায় রাখবে এটা। তাহলে এই সিম্পলেস্ট ফর্মে করার পর এদের লব আর হরের মধ্যে যে ডিফারেন্স বা এদের ইন্ডিভিজুয়াল স্পিডের যে ডিফারেন্স, সেই ডিফারেন্স বোঝা গেল, লব আর হরের ডিফারেন্স, ইন্ডিভিজুয়াল স্পিডের ডিফারেন্স বললে কিন্তু হবে না, আগে তাদের আমায় কী করতে হবে না, সিম্পলেস্ট ফর্মে নিয়ে যেতে হবে রেশিওকে, তারপরে তাদের ডিফারেন্স, লব আর হরের মধ্যে যে ডিফারেন্স, সেই ডিফারেন্সই হবে তাদের মিটিং নাম্বার, তারা কতবার মিট করেছে। তাহলে এখানে বলা হয়েছে তারা 2বার মিট করেছে, তার মানে এই 6 আর বি এর ডিফারেন্স হচ্ছে 2, 6 আর বি এর ডিফারেন্স হচ্ছে 2, এবং তাদের কী করার পর, তাদের সিম্পলেস্ট ফর্মে সাজানোর পর। তাহলে এবার দেখো বি এর আমি ভ্যালুগুলো পেয়ে গেছি 1 2 3 4 5, তাহলে আমি প্রত্যেকটা জায়গায় বি এর ভ্যালু বসিয়ে দিই, তাহলে 6 যদি 1 করি, তাহলে এটা সিম্পলেস্ট ফর্মে আছে, হ্যাঁ অবশ্যই আছে, কারণ 6 আর 1-এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই, আশা করি পরিষ্কার। তাহলে 6 আর 1-এর মধ্যে ডিফারেন্স কত, 5, তার মানে এটা 5বার মিট করছে, সেটা তো নয় 2বার মিট করছে, তাহলে এটা আনসার হতে পারে না, তার মানে 1 হতে পারে না। 6/2 করলে কত হচ্ছে, 6 আর 2 কাটাকুটি যাচ্ছে, মানে সিম্পলেস্ট ফর্মে নেই, কাটাকুটি করলে কত হবে না, তুমি বলবে অর্থাৎ 3/1, তাহলে 3 আর 1-এর মধ্যে ডিফারেন্স কত, 2, তার মানে এটি আনসার হতে পারে, তার মানে 2 হতে পারে, ঠিক আছে। 6/3 করলে কী হবে, কাটাকুটি যাচ্ছে, 3 দুগুণে 6, তার মানে 2/1 হবে, আর 2 আর 1-এর মধ্যে ডিফারেন্স কত, 1, কিন্তু এখানে বলা হয়েছে 2 আমার নাম্বার অফ মিটিং, তার মানে এটাও আমার আনসার হতে পারে না। নেক্সট হচ্ছে 6/4 করলে কী দেখতে পাচ্ছি, 3/2, সিম্পলেস্ট ফর্মে করতে হবে, 3 আর 2 এর ডিফারেন্স কত, 1, তার মানে এটাও আনসার হতে পারে না। আর 6/5 করলে তার ডিফারেন্স কত, 1, তার মানে এটাও আনসার হতে পারে না। তার মানে একমাত্র আনসার হতে পারে কি না, বি এর ভ্যালু হতে পারে কি না, বি এর ভ্যালু হতে পারে 2, বি এর ভ্যালু কী হতে পারে, 2, তার মানে বি একমাত্র একটি ভ্যালু নিতে পারে এই 5টা ভ্যালুর মধ্যে, এই একটি ভ্যালু নিতে পারে, সবসময় মাথায় রাখবো। দেখো এখানে অপশানগুলোর মধ্যে 2ও একটা অপশান আছে আর 1ও একটা অপশান আছে, 4 আর 3 হবে না, তোমরা কিন্তু ভুল করে 2 আনসারে দাগ দেবে, কখনোই নয়। কী চেয়েছে আমাকে দেখতে হবে, বলছে হাউ মেনি ভ্যালুস ক্যান বি টেক, বি কতগুলো ভ্যালু নিতে পারে, 5টা ভ্যালু বি নিতে পারতো, কিন্তু যেহেতু নাম্বার অফ মিটিং 2টো আছে, তাই ভি একটাই ভ্যালু নিতে পারছে, সেটা হচ্ছে 2, তার মানে অপশান বি উইল বি দ্য কারেক্ট আনসার, একই হবে আমার কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার গাইস? হ্যাঁ স্যার। স্যার ওই স্পিড রেশিও থেকে একবার বলো P/Q। কী হয়েছে?
বুঝতে পারলাম, হ্যাঁ বলো। টি বাই কিউ ইজ ইকুয়াল টু 6/b, হ্যাঁ। তাদের যে ডিফারেন্স এই জায়গাটা স্যার বুঝতে পারলাম। এতক্ষণ পরে কেউ বলে, 6/b হচ্ছে স্পিড ডিফারেন্স, আর এই স্পিড যে স্পিড ডিফারেন্স আমি বলি নেই, বলছি 6/b হচ্ছে স্পিড রেশিও। তাহলে এই স্পিডের রেশিওটা পাচ্ছি, রেশিওটাকে আমার সিম্পলেস্ট ফর্মে নিয়ে যেতে হবে। সিম্পলেস্ট ফর্ম মানে কি, যদি বি এর ভ্যালু আমি 4 লিখি, তাহলে 6 আর 4-এর মধ্যে রেশিও কী হবে না, কাটাকুটি যাচ্ছে। 6:4 তো আমি লিখবো না, আমি লিখবো কি 3:2। আমি সিম্পলেস্ট ফর্মে নিয়ে যাব। আমি কিন্তু এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টরকে রাখবো না। 6 আর 4-এর কমন ফ্যাক্টর কি 2, তার মানে 2 দিয়ে কাটাকুটি করে দেবো, ঠিক আছে, কোনো কমন ফ্যাক্টর যেন না থাকে। তাহলে সেটা করার পরে এদের যে ডিফারেন্স, সেই ডিফারেন্স যত হবে সেটাই হবে তাদের নাম্বার অফ মিটিং। আর এখানে নাম্বার অফ মিটিং কত বলা আছে, 2 বলা আছে। তাহলে দেখো 6 আর 4 মানে ডিফারেন্স কিন্তু 2, কিন্তু 6 আর 4 কিন্তু সিম্পলেস্ট ফর্মে নেই। তাই সিম্পলেস্ট ফর্মে যেহেতু নেই, তাই 4 কিন্তু আনসার হতে পারে না। তাই সিম্পলেস্ট ফর্মে আমাকে করতে হবে। 6 আর 4কে সিম্পলেস্ট ফর্মে করলে কত হবে, 3/2। আর 3/2 মানে ডিফারেন্স কত, 1। তার মানে দেখো আলটিমেট 4 কিন্তু এর ভ্যালু হতে পারে না। তার মানে একমাত্র এটা ভ্যালু হতে পারে যেখানে ডিফারেন্স 2 আসছে, সেটা হচ্ছে কি 2। কারণ 6 আর 2কে আমরা যদি 6/2 করি, তাহলে একে সিম্পলেস্ট ফর্মে করার পর আমরা কী পাবো না, 3/1 পাবো। আর 3/, সরল ফর্মে করবো, একদম সরল ভগ্নাংশে। তাহলে 3/1 করলে কত হবে, 3 আর 1 ডিফারেন্স 2। তাহলে এটাই হচ্ছে ম্যাচ করছে আমার 2 এর সঙ্গে। তার মানে একমাত্র আনসার হতে পারে বি এর ভ্যালু একমাত্র হতে পারে 2। তার মানে একটাই ভ্যালু হচ্ছে, তাই জন্য আনসার কী হবে, 1। নাও ইট ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। চলো, আচ্ছা, তাহলে তোমাদের আগের দিনেও আমি বলে দিয়েছি যে অসাধু ব্যবসায়ী বা ডিসঅনেস্ট ডিলারের কনসেপ্ট কী। আশা করি প্রত্যেকের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে ডিসঅনেস্ট ডিলার সম্বন্ধে। তাহলে সেই কনসেপ্টের মধ্যে দুটো পার্ট আমি দেখিয়েছিলাম, যে একবার হচ্ছে ডিলার কী করছে না, বাটকারায় কারচুপি করছে, আর একবার হচ্ছে বাটকারায় কারচুপি করার সঙ্গে সঙ্গেও সে কী করছে, মার্ক প্রাইস করছে। মানে কি, তার যে জিনিসটার ভ্যালু মার্কআপ করছে, মার্কআপ করা মানে কি, সেলিং প্রাইস বাড়ানো, তাই তো? তার মানে সে দুবার প্রফিট করছে, সাকসেসিভ করছে প্রফিটকে, ঠিক আছে? তাহলে সেখানে দুরকম কনসেপ্টই তোমাদের বোঝানো আছে। এখানে শুধুমাত্র প্রথম কনসেপ্টের উপর প্রশ্নটা দেওয়া হয়েছে। এ ডিলার প্রফেসিং টু সেল হিজ গুড অ্যাট কস্ট প্রাইস, মানে ডিলার দেখাচ্ছে আমি খুব সৎ, আমি কস্ট প্রাইসই তোমার জিনিস বিক্রি করছি, কিন্তু সে কী করছে, 950 গ্রামের জায়গায় 1 কেজির জায়গায় 950 গ্রাম দিচ্ছে। তার মানে তার দেওয়ার কথা ছিল 1000 গ্রাম, সে দিচ্ছে 950 গ্রাম, সে দিচ্ছে 950 গ্রাম। তাহলে তার প্রফিট কত? তাহলে আমি সবসময় বলেছিলাম, যখন বাটকারায় প্রফিট করবে, তাহলে যে পরিমাণ সে কম দিয়েছে সেটাই তার প্রফিট। কত কম দিয়েছে না, 50 গ্রাম কম দিয়েছে। আর কতর ওপর তার প্রফিট হয়েছে, যে পরিমাণ জিনিস তার দোকান থেকে বেরিয়েছে। সবসময় কনসেপ্ট মনে রাখবো, যে পরিমাণ জিনিস তার দোকান থেকে বেরিয়েছে। কত পরিমাণ জিনিস দোকান থেকে বেরিয়েছে, 950 গ্রাম। 950 গ্রাম, তার মানে কাটাকুটি করে দাও, 5 0 কেটে গেল, 5 19 95, তার মানে 1/19, 1/19, তার মানে 100/9%, সরি 100/19%। আর 100/19 করলে কত হয়, 19 5 95 দেখতে পাচ্ছি, 50 19 2 গুণে 38, তার মানে 5.26। অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার, ঠিক আছে? আর এটা আমি তোমাদের করে দেখালাম, তোমাদের যেন মুখস্থ থাকে যে 1/19 মানে হচ্ছে 5.26%, ঠিক আছে? এটা যদি তোমাদের এক্ষুনি বলতাম, তোমরা অবাক হয়ে যেতে, কী করে হলো এটা, হলো কিন্তু এখান থেকে, ঠিক আছে? কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে এটা। এইটুকু কাজগুলো তোমাদের কিন্তু করতে হবে, যে ফ্র্যাকশন থেকে কী করে আমরা, ফ্র্যাকশন পার্ট থেকে কী করে আমরা কোথায় যাব না, পার্সেন্টেজে যাব, আর পার্সেন্টেজ থেকে কী করে ফ্র্যাকশানে যাব, ঠিক আছে? তাহলে এর ওপরেও আমি একটা ভিডিও করে রেখেছি, সেটা আমি খুব শিগগিরই ইউটিউব চ্যানেলে পোস্ট করে দেবো, সেটা দেখে নেবে, খুব সুন্দর ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? বেশি করার দরকার নেই, আমাদের যেগুলো দরকার, যেটুকু দরকার সেটুকুই করব, আর বাকি সেই রুলগুলো দিয়ে অটোমেটিক তোমরা করে ফেলতে পারবে, ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ, পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন, ছোট্ট একটু টেবিল মুখস্থ রাখবে, বাকি সব হয়ে যাবে। ওকে গাইস, আর এগুলো কিন্তু প্র্যাকটিস করতে করতে আসবে, একদিনে আসবে না, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পেরেছে।
এর পরের প্রশ্নে বলা হয়েছে ট্রেডার অ্যালাউজ এ 20% ট্রেড ডিসকাউন্ট অ্যান্ড 30% ক্যাশ ডিসকাউন্ট। খুব ভালো কথা, ট্রেডার কী করছে না, দুবার ডিসকাউন্ট দিচ্ছে। ট্রেড ডিসকাউন্ট, ক্যাশ ডিসকাউন্ট এসব জাস্ট বলার জন্য এখানে দেওয়া হয়েছে, মাথায় এসব রাখার দরকার নেই। পরিষ্কার বাংলা ভাষায় ট্রেডার দুটো সাকসেসিভ ডিসকাউন্ট দিয়েছে, ঠিক আছে। প্রথমে 20% ডিসকাউন্ট দিয়েছে, তারপর 30% ডিসকাউন্ট দিয়েছে। লিস্ট প্রাইস বা মার্ক প্রাইসের গল্প বলা হয়েছে কত না, 1200 টাকা তার মার্ক প্রাইস বা লেভেল প্রাইস বা লিস্ট প্রাইস। তাহলে কত টাকা এসে কিনেছে? তাহলে আমি সবসময় বলেছি ফ্র্যাকশন ভ্যালু দিয়েই আমি সবসময় এই ধরনের প্রশ্নের সলিউশন করব। 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 20%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/5। তার মানে 5 টাকা যদি মার্ক প্রাইস হয়, 1 টাকা কম দেওয়া হয়েছে, 1 টাকা ছাড় দেওয়া হয়েছে, মানে 4 টাকায় বিক্রি করা হয়েছে। 30% আবার ছাড় দেওয়া হয়েছে, আর 30%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে কত না, কত 30% ফ্র্যাকশন ভ্যালু? তুমি বলবে 3/10, মানে 10 টাকা যদি আমার মার্ক প্রাইস হয়, তাতে কি হয়েছে না 3 টাকা ছাড় দেওয়া হয়েছে, মানে 7 টাকায় বিক্রি করা হয়েছে, 7 টাকায় বিক্রি করা হয়েছে। তাহলে আলটিমেট কত টাকায় বিক্রি করা হলো? 1200 ছিল আমার কি, 1200 ছিল আমার সেলিং প্রাইস, সরি মার্ক প্রাইস। তার উপর প্রথমে 4/5 করা হলো, তারপরে আমার 7/10 করা হলো, ব্যাস প্রশ্ন গল্প শেষ। তাহলে দেখো 5 আর এখানে দেখতে পাচ্ছি 120, মানে 24, 240, মানে 24 আলটিমেট। তাহলে 24 × 4 × 7, 24 × 4 × 7 করলে কত হয় বলো? 24 4 96, আর 96 × 7 মানে কি 700-র কম, তাই তো। আর 700-র কম একটাই দেখতে পাচ্ছি, 2 তার হচ্ছে কি ইউনিট ডিজিট, অপশান ডি। ঠিক আছে, যদি গুণ না জানো, গুণ করতে কষ্ট হয়, সময় বাঁচানোর জন্য আমি বলবো সবসময় এই ধরনের পদ্ধতি অ্যাপ্লাই করবে। 24 × 4 96 সবাই জানে, আর 96 মানে কি 100-র ছোটো, 100 দিয়ে গুণ করলে 700 হতো, 96 দিয়ে গুণ করলে <700 হবে, আর <700 মানে 82, অপশান কেটে উড়ে চলে গেল। পড়ে রইল কি ইউনিট ডিজিট, 7×6 = 42, ইউনিট ডিজিট কত হবে? 2 একমাত্র অপশান ডিতে দেখতে পাচ্ছি, তার মানে অপশান ডি হবে কারেক্ট আনসার। আর যার নিজের ক্যালকুলেশনের উপর ভরসা নেই সে এই জিনিস করবে না, বা যার হার্ট দুর্বল সেও এই জিনিস করবে না, ঠিক আছে। বোঝা গেছো? হ্যাঁ স্যার। আমাকে একটা স্টুডেন্ট মেসেজ করেছে, শোনো মেসেজটা পড়ি। বলছে, নমস্কার স্যার, আমার নাম বিবেক রয়। স্যার, সিজিএলের ম্যাথসের পার্টের জন্য যদি একটু গাইড করে দেন তো অনেক উপকৃত, আর আপনার প্রতি কী থাকবো, অনেক ঋণী হয়ে থাকবো। ও মাই গড, কী সব বলছে ছেলেমেয়ে। বলো কার নাম্বার রেফার করব? যার নাম্বার রেফার করব সে একে ঠিকঠাকভাবে জ্ঞান দিয়ে দেবে। ঠিক আছে, চলো আমি রঞ্জুর নাম্বার রেফার করে দেবো, রঞ্জু ভালো করে বুঝিয়ে দেবো। আমার নাম্বার দিন না স্যার। তো নেক্সট প্রশ্ন চলে আসি। নেক্সট প্রশ্ন হচ্ছে খুব দারুণ একটি প্রশ্ন, ঠিক আছে। কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এই ধরনের প্রশ্ন সলভ করা খুব দরকার। দেখো, প্রথমে আগে বলে রাখি যে এই প্রশ্নটি সলভ করার জন্য যেটা আমাকে জানতে হবে, তোমরা সবাই জানো, অনেক জায়গাতেই দেখে থাকবে যে যদি x + 1/x এর ভ্যালু বলা থাকে কে, তাহলে x² + 1/x² এর ভ্যালু কত হবে না k² - 2, k² - 2। সিমিলারলি যদি x + 1/x এর ভ্যালু k হয়, তাহলে x³ + 1/x³ এর ভ্যালু কী হবে না k³ - 3k, k³ - 3k। এবং এই দুটি কনসেপ্টের কম্বাইন্ড কনসেপ্ট এখানে দেওয়া হয়েছে, বোঝা গেল? এই দুটি কনসেপ্টের কম্বাইন্ড কনসেপ্ট আমাকে দেওয়া হয়েছে। ইজ ইট ক্লিয়ার? তাহলে এই দুটি কনসেপ্ট যদি আমার ক্লিয়ার থাকে তবেই কিন্তু আমি প্রশ্নটার আনসার করতে পারবো। ওকে গাইস, এবার দেখো, তোমরা যদি এই k² - 2 পার্ট থেকে
ডাইরেক্ট এক্স সিক্স প্লাস ওয়ান বাই এক্স সিক্সে আসতে যেতে তোমায় কী করতে? দেখো, দুরকমভাবে এই প্রশ্নটার সমাধান করা যায়, খুব ভালো করে বুঝবে। প্রথমে আমাকে বলা হলো না এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজিক্যাল টু কে। সেখান থেকে আমি কী লিখতে পারি না এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইজিক্যাল টু না কে কিউব মাইনাস থ্রি কে লিখতে পারি। এটাকে আমরা ধরে নিলাম যে এর ভ্যালু হচ্ছে আলটিমেট পি ধরে নিলাম, এই কে কিউব মাইনাস থ্রি কে ইজিক্যাল টু পি। তাহলে এখান থেকে যদি আমাকে বলে যে বাবা এক্স সিক্স প্লাস ওয়ান বাই এক্স সিক্সের ভ্যালু কী হবে, তোমরা কি বুঝতে পারছো না যে যদি আমরা এক্স কিউবকে পুরোপুরি এক্স ধরে নিই, মানে এক্স কিউবই যদি এক্স হয়, তাহলে ওয়ান বাই এক্স কিউব হবে ওয়ান বাই এক্স। আর এই এক্স সিক্সকে আমি কী লিখতে পারি, এক্স টু ইকুয়াল সিক্সকে আমি কী লিখতে পারি না এক্স কিউবের হোল স্কোয়ার। ইজ নট ইট? বলবে হ্যাঁ দা তাই তো, এক্স কিউবের হোল স্কোয়ার। আর এক্স টু ইকুয়াল সিক্সকে আমরা কী লিখতে পারি না ওয়ান বাই এক্স কিউবের হোল স্কোয়ার। তাহলে আলটিমেট আমি কি দেখতে পাচ্ছি না এক্স প্লাস ওয়ান বাই এক্সের ভ্যালু পি দেওয়া আছে, আমাকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের ভ্যালু নির্ণয় করতে হবে। তুমি হাসতে হাসতে বলবে দাদা পি স্কোয়ার মাইনাস টু হবে এর আনসার। আর পি এর ভ্যালু আমি যে দেখেছিলাম কি না কে কিউব মাইনাস থ্রি কে, তাহলে কে কিউব মাইনাস থ্রি কে এর হোল স্কোয়ার মাইনাস টুই হচ্ছে আমার আনসার, এবং যেটা আমি ডাইরেক্ট এখান থেকেই বলতে পারবো। এখন বলো, প্রত্যেকের ক্লিয়ার আশা করি? কারোর কোনো ডাউট আছে বাবা? ইজ দের এনি ডাউট? আমি বলবো না, কোনো ডাউট নেই। তাহলে এবার আমি চলে আসছি প্রশ্নে। এবার তুমি এটাকে আর এক রকমভাবে করতে পারতে। সেটা কি? তুমি বলবে দাদা আমি প্রথমে আপনি এক্স কিউব কেন করলেন, প্রথমে তো এক্স স্কোয়ারও করতে পারতেন। আমি বললাম হ্যাঁ করতে পারতাম, কেন করতে পারতাম না, কোনো ডাউট নেই, আমি করতে অবশ্যই পারি। তাহলে যদি আমি প্রথমেই স্কোয়ার করে দিই তাহলে আমি কি দেখতে পাবো না এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজিক্যাল টু কী হবে না কে স্কোয়ার মাইনাস টু হবে, কে স্কোয়ার মাইনাস টু হবে। এবং সেটার ভ্যালু আমি কে স্কোয়ার মাইনাস টুকে আমি কী ধরলাম না পি ধরলাম। এবার দেখো, তাহলে যদি আমাকে এক্স টু দি পাওয়ার সিক্স নির্ণয় করতে হয়, তাহলে এখানে কী করেছিলাম কিউবের স্কোয়ার করেছিলাম। আমাকে যদি স্কোয়ারের কিউব করি তাহলে কি কোনো প্রবলেম আছে? বলবে না দাদা কোনো প্রবলেম নেই। কেন প্রবলেম থাকবে? অবশ্যই করতে পারেন। তাহলে এক্স স্কোয়ার থেকে এক্স টু দি পাওয়ার সিক্স করতে গেলে আমায় কী করতে হবে? স্কোয়ারের হোল কিউব করতে হবে। তাহলেও আমি এক্স টু দি পাওয়ার সিক্স এবং ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্স পাবো অবশ্যই। তাহলে এই এক্স স্কোয়ারকে যদি আমি এক্স বা এম বা এ যা খুশি ধরে নিই, তাহলে আমি বলবো কি একটি সংখ্যা এবং তার রেসিপ্রোকালের ভ্যালু পি দেওয়া আছে, তাদের কিউবের ভ্যালু কী পাবো না কী পাবো না পি কিউব মাইনাস থ্রি পি। এবং পি এর ভ্যালু কী ছিল না কে স্কোয়ার মাইনাস টু, তাহলে কে স্কোয়ার মাইনাস টু এর হোল কিউব মাইনাস থ্রি ইন্টু কে স্কোয়ার মাইনাস টু, এবং তার ভ্যালুও কিন্তু এই ভ্যালুটার সঙ্গে একই ভ্যালু বেরোবে, কোনো প্রবলেম হবে না। কিন্তু আমি তোমাদের সাজেস্ট করব সেটা হচ্ছে আগে কিউব করে তারপর স্কোয়ার করবে। ইজ ইট ক্লিয়ার গাইস? ওকে, এবার আমি চলে আসি প্রশ্নে ডাইরেক্ট। দেখো প্রশ্নে বলা হয়েছে কি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজিক্যাল টু সেভেন। তাহলে তোমরা এক কথায় বলবে যে দাদা এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি সেভেন হয়, তাহলে আপনি বলেছেন আমাদের যে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইজিক্যাল টু আমার হবে না সেভেন কিউব মাইনাস থ্রি ইন্টু সেভেন। আর সেভেন কিউব মানে 343, আর মাইনাস 21 মানে 322। কারোর কোনো আশা করি ডাউট নেই। এবার এখান থেকে আমি যদি এক্স টু দি পাওয়ার সিক্সে যেতে চাই, তার মানে কি এর হোল স্কোয়ার করছি, তার মানে এক্স প্লাস ওয়ান বাই এক্সের ভ্যালু দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে। তাহলে তার জন্য আমায় কী করতে হবে না জাস্ট 322 এর হোল স্কোয়ার মাইনাস টু। এবারই প্রবলেম হয়ে গেল যে 322 এর হোল স্কোয়ার মাইনাস টু করতে গেলে তো মাথা খারাপ হয়ে যাবে। আচ্ছা 322 এর হোল স্কোয়ার করাটা তেমন কোনো ব্যাপার না, এর জন্য কোনো শর্টকাট মুখস্থ করার দরকার নেই। তোমরা এ প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা সবাই জানো। এ প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা কি না এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ব্যাস এইটুকু মনে রাখলেই গল্প শেষ। দেখো ইউনিট ডিজিট কী আছে 2, তার মানে 2কে আমি ধরে নেবো এ, আর এই 32কে ধরে নেবো বি।
32কে ধরে নেবো বি। তাহলে আমি তোমাদের সবাইকে বলেছি যে 35 অবধি অ্যাটলিস্ট স্কোয়ার সবাইকে মুখস্থ রাখতেই হবে, তাই তো? তাহলে যদি আমরা এই 2কে এ ধরে নিই, তাহলে এ স্কোয়ার করলে কত পাবো? না এ স্কোয়ার করলে পাবো আমরা 4। এ স্কোয়ার করলে কত পাবো? না এ স্কোয়ার করলে আমরা পাবো 4। আচ্ছা, এখানটা এটা গাঢ় হয়ে যাচ্ছে, এক সেকেন্ড। রেকর্ডিংয়ের প্রবলেম হবে। তাহলে এ স্কোয়ারের ভ্যালু আমরা কত পাবো? এ স্কোয়ার ভ্যালু পরে পাচ্ছি আমরা 4। খুব ভালো কথা, 4 লিখে দিলাম, ইউনিট ডিজিট হয়ে গেল 4। এবার দেখো 32 ইন্টু 2 মানে এ ইন্টু বি আমায় করতে হবে, ইন্টু 2 করতে হবে। তাহলে 32 ইন্টু 2 করলে 64, আর 64 ইন্টু 2 করলে হয় 128। 128-এর আমি 8 লিখে ফেললাম, হাতে রইল কি 12। বি স্কোয়ার, বি এর ভ্যালু কত? 32, আর 32-এর স্কোয়ার হচ্ছে কত? না 1024, প্রত্যেকের জানা উচিত। আর এই 1024-এর সঙ্গে হাতে কত ছিল? হাতে কত ছিল? 12, আর 1024-এর সঙ্গে 12 যোগ করে হবে 1036। তাহলে 103684 হবে 322-এর হোল স্কোয়ার, আর -2 করলে হবে 103682, এবং সেটা আছে কোথায়? না অপশান বিতে। অপশান বি হবে আমার কারেক্ট আনসার। প্রশ্নে বলা হয়েছে সুধীর ও আশিসের বর্তমান বয়সের অনুপাত 5:7। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট এজের অনুপাত, কত? 5:7, তাই তো? তাহলে এটা কার কার বয়সের অনুপাত দেখতে পাচ্ছি? না সুধীর আর আশিসের। খুব ভালো কথা। এবার বলা হয়েছে 12 ইয়ার্স এগো, তার মানে আমরা কোথায় যাচ্ছি? ব্যাকে যাচ্ছি, আমরা ব্যাকে যাচ্ছি। 12 ইয়ার্স এগো দ্য রেশিও অফ দেয়ার এজেস ওয়াজ 1:2। 1:2, খুব ভালো কথা। তাহলে সুধীরের 5 বছর পরের বয়স কত হবে এটা নির্ণয় করতে হবে। সরি গাইস। আচ্ছা, তোমরা আমাকে একটা কথা বলো, যে ধরো তোমার আর আমার বয়সের অনুপাত কিছু একটা দেওয়া হয়েছে, তাহলে আজ থেকে যদি আমি 1 বছর পরে যাই, তাহলে তোমার বয়সও 1 বছর বাড়বে, আমার বয়সও 1 বছর বাড়বে। কিন্তু তোমার আর আমার বয়সের গ্যাপ কি কোনো দিন চেঞ্জ হবে? কোনো দিন চেঞ্জ হবে না, কারণ আমাদের ডেট অফ বার্থ হচ্ছে ফিক্সড, তাই তো? তাই আমাদের বয়সের যে গ্যাপ, আমাদের দুজনকার মধ্যে যে বয়সের ডিফারেন্স, এজের ডিফারেন্স, সেই ডিফারেন্স কোনো দিন চেঞ্জ হবে না। তাই সেই ডিফারেন্স দিয়ে কিন্তু আমাদের কাজ করতে হবে। তাহলে দেখো সুধীরের বর্তমান বয়স যদি 5 হয়, আমি দেখতে পাচ্ছি আশিসের বর্তমান বয়স হচ্ছে 7। তাহলে ডিফারেন্স অফ এজ কত? না ডিফারেন্স অফ এজ হচ্ছে 2। কিন্তু এখানে ডিফারেন্স কত দেখতে পাচ্ছি? ডিফারেন্স দেখতে পাচ্ছি 1। এখানে ডিফারেন্স কত দেখতে পাচ্ছি? 1। তাহলে আমি এই ডিফারেন্সকেই সেম করতে হবে, এই ডিফারেন্সকেই সেম করতে হবে। তাহলে আমি যদি 1কে 2 বানাই, তাহলে আমার কি পুরো রেশিওটাকে 2 দিয়ে গুণ করতে হবে, আর পুরো রেশিওকে 2 দিয়ে গুণ করলে 1 হয়ে যাবে 2, 2 হয়ে যাবে 4। তুমি বলবে হ্যাঁ দাদা একদম ঠিক। এবার দেখো ডিফারেন্স 2 হয়ে গেছে, আর এখানেও ডিফারেন্স কী হয়েছে? 2 আছে, তাই তো? তাহলে এবার আমি দেখতে পাচ্ছি যে সুধীরের, আমার কার বয়স চেয়েছে? না সুধীরের বয়স, ইয়েস। তাহলে সুধীরের বয়স ছিল 5, বর্তমানে তার বয়স 5। আমি 12 বছর কোথায় গেছি? পিছনে গেছি, -12 বছর। 12 বছর পিছনে গেছি, তখন তার বয়স দেখতে পাচ্ছি কত হয়েছে? 2, তাই তো? তাহলে 5 থেকে 2 মানে কত ডিফারেন্স হয়েছে? এখানে 3 ডিফারেন্স হয়েছে। তাহলে এই যে 3-এর ডিফারেন্স, এই 3-এর ডিফারেন্স অ্যাকচুয়ালি হওয়ার কথা কত? 12। তাহলে 3ই এখানে 12কে ডিনোট করছে। তাহলে 5 কাকে ডিনোট করবে? তাহলে 3কে 4 গুণ করলে 12 হয়, তাহলে 5কে 4 গুণ করলে কত হবে? 20। তাহলে বর্তমান বয়স সুধীরের কত বেড়ে গেল? না 20। নির্ণয় করতে হবে 5 বছর পরে সুধীরের বয়স কত হবে, তার মানে +5 যোগ করে দাও, তার মানে অপশন বি 25 ইয়ার্স হবে 5 বছর পর সুধীরের বয়স। আশা করি কোনো ডাউট কারোর নেই, ডাউট থাকার কথাও না। আছে কারোর ডাউট? না স্যার। নেক্সট প্রশ্ন, আর একটা খুব ভালো প্রশ্ন। প্রশ্নে বলা হয়েছে, কোথায় গেল? প্রশ্নে বলা হয়েছে ম্যান ইনভেস্ট এ টোটাল সাম অফ 10,000 ইন এ কোম্পানি। খুব ভালো কথা। বলছে পার্ট অফ দ্য সাম ওয়াজ invested at 10% simple interest per annum and remaining part at 15% simple interest per annum. খুব ভালো কথা।
তাহলে আমরা দেখতে পাচ্ছি 10,000 টাকা হচ্ছে টোটাল ইনভেস্ট করা হয়েছে, টোটাল 10,000 টাকা হচ্ছে আমার ইনভেস্ট করা হয়েছে কোম্পানিতে। এবার এই 10,000কে দুটো পার্টে ভাগ করা হয়েছে, দুটো পার্টে ভাগ করা হয়েছে, ঠিক আছে। একটি ধরলাম এ পার্ট, অপরটি হচ্ছে বি পার্ট। এবার এই এ পার্ট যে পার্টটি সেটি 10% সিম্পল ইন্টারেস্ট পার অ্যানাম দিচ্ছে ইন্টারেস্ট রেট, তাহলে এর ইন্টারেস্ট রেট কত না 10%। আর বি পার্ট রিমেনিং পার্টের ইন্টারেস্ট রেট হচ্ছে 15% সিম্পল ইন্টারেস্ট। আর দেখা গেল যে টোটাল ইন্টারেস্ট পাওয়া গেছে 2 বছরে, 2 ইয়ার্স, কত 2,400 টাকা 2 বছরের ইন্টারেস্ট দিয়েছে। তাহলে 1 বছরের ইন্টারেস্ট কত, তুমি বলবে 1,200 টাকা 1 বছরে ইন্টারেস্ট দেয়। এবার যদি আমি এই 10,000 টাকা এই এ খাত এবং বি খাতে না রেখে, এই দুটো পার্টে ভাগ করে না রেখে যদি পুরোপুরি 10,000 টাকা আমি ইনভেস্ট করতাম, তাহলে আমি কত রেট অফ ইন্টারেস্ট দিত আমার? যদি আমি পুরোপুরি 10,000 টাকায় আমি ইনভেস্ট করতাম এবং সেখান থেকে যদি আমার 1,200 টাকা টোটাল ইন্টারেস্ট আসতো 1 বছরে, 1,200 টাকা টোটাল ইন্টারেস্ট আসতো 1 বছরে, তাহলে আমি বলতাম আমার রেট অফ পার্সেন্টেজ কত, 12%। এটুকু আশা করি বোঝার ক্ষমতা প্রত্যেকের আছে, কারোর কোনো ডাউট হওয়ার কথা নয়, তাই তো? 1 বছরে আমি 1,200 টাকা ইন্টারেস্ট পাচ্ছি কতই না 10,000 টাকার ওপরে, তাহলে 1200 বাই 10,000 ইন্টু 100ই হবে আমার কি রেট অফ পার্সেন্টেজ, অ্যান্ড দ্যাট ইজ 12%। সেটা আশা করি করার প্রয়োজন নেই। তাহলে 12% হচ্ছে আমার রেট অফ পার্সেন্টেজ হতো যদি আমি 10,000 টাকা কী করতাম, একসঙ্গে ইনভেস্ট করতাম। কিন্তু আমি কী করেছি, দুটো পার্টে ইনভেস্ট করেছি। তাহলে এই যে প্যাটার্ন সেটি হচ্ছে অ্যালিগেশন প্যাটার্ন। আর এই 12% দেখো 10 আর 15-র মধ্যবর্তী কোনো একটি সংখ্যা, এবং এই ধরনের প্যাটার্ন দেখলেই তোমার মাথায় আসতে হবে যে এখানে হচ্ছে অ্যালিগেশন প্যাটার্ন দেওয়া হয়েছে, যেখানে একটি পুরো অ্যামাউন্টের টাকাকে দুটো পার্টে ভাগ করা হয়েছে। তাহলে দেখো আলটিমেট অ্যালিগেশন প্যাটার্ন আমরা কী করি না, এই 12% কী হয় না মিড ভ্যালু হয়, মিডলে কোনো একটা ভ্যালু হয় 10 আর 15-র থেকে। তার মানে 12 অবশ্যই 10 অপেক্ষা বড় এবং 12 অবশ্যই না লেস দ্যান 15। এই ক্রাইটেরিয়া কিন্তু ফুলফিল করতে হবে, ঠিক আছে? তবেই কিন্তু অ্যালিগেশন প্যাটার্নেই বসাতে পারবো। তাহলে 12 মাইনাস 10 করলে কত হবে না 2, সেটা এখানে লিখবো। আর 15 মাইনাস 12 করলে কত হবে 3। তাহলে 3:2 হচ্ছে আমার রেশিও। কার রেশিও না যে রেশিওতে আমি 10,000 টাকাটাকে দুটো পার্টে ইনভেস্ট করেছিলাম। মনে রাখবো সবসময় যে এই ফাইনাল রেশিও ডিনোট করে যে হরে কে বসে আছে তার ওপর। হরে কে বসে আছে মানে হরে যে বসে থাকে তার ওপরই আমরা কি করি, আমি অনেকবার ধরনের প্রশ্নে তোমাদের এই ঘটনা বলেছি যে হরে বসে থাকে তার ওপরই কী হয়, তুলনা করা হয়। যখনই আমি রেট অফ পার্সেন্টেজ নির্ণয় করছি, আমি কি করে নির্ণয় করছি না, এখানেই দেখো বললাম তোমাকে যে 1,200 বাই 10,000, 1,200 বাই 10,000, তার মানে কি 10,000 টাকার ওপর 1,200 টাকা। তার মানে প্রিন্সিপালের ওপরই আমি কি করে থাকি, প্রিন্সিপালের ওপরই আমি রেট অফ পার্সেন্টেজ নির্ণয় করে থাকি। তার মানে হরে কে থাকে, প্রিন্সিপাল, আর হরে যে থাকে তারই রেশিও আমি পাই ফাইনাল রেশিও হিসাবে আফটার অ্যালিগেশন। তাহলে 3:2 হচ্ছে A:B এর রেশিও। আর 3:2 মানে হচ্ছে 3 + 2 হচ্ছে 5, আর 5-এর ভ্যালু বলা আছে কত 10,000, আমি 10 লিখলাম শুধু। তাহলে 2-এর ভ্যালু কত 4, আর 3-এর ভ্যালু কত 6, বাকি দুটো শূন্য না লিখলেও হয়, ঠিক আছে? তাহলে 3-এর ভ্যালু কার ভ্যালু জানতে চেয়েছে, দ্য সাম ইনভেস্টেড অ্যাট 15% সিম্পল ইন্টারেস্ট। আর 15% ইন্টারেস্ট রেটে কাকে রাখা হয়েছে না 4কে রাখা হয়েছে, মানে 4,000। অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার গাইস? Yes, sir. হ্যাঁ স্যার। নেক্সট প্রশ্ন বলেছে AB ইজ দ্য ডায়ামিটার অফ এ সার্কেল উইথ সেন্টার O। খুব ভালো কথা। AB হচ্ছে সার্কেলের কি না ডায়ামিটার। AB ইজ দ্য ডায়ামিটার অফ সার্কেল উইথ সেন্টার O। এবার বলেছে P be a point on it if AOP is equal to 95 ডিগ্রি। আচ্ছা, P be a point of it, কেউ যদি ইংলিশে প্রশ্ন দেখে তার মানে কিন্তু সবসময় মনে রাখবে যে P be a point on it, এই ইটটা হচ্ছে কিন্তু সার্কেল, এই ইটটা কিন্তু তার কি নয়, ডায়ামিটার নয়, ঠিক আছে? P be a point on it মানে হচ্ছে সার্কেলের পরিসীমার উপর একটা পয়েন্ট দেওয়া হয়েছে P, যেখানে AOP 95 ডিগ্রি। AOP হচ্ছে কত 95 ডিগ্রি, ঠিক আছে?
AOP এর ভ্যালু বলা হয়েছে 95 ডিগ্রি, সরি 50 ডিগ্রি কেন লিখছি। এবার কি বলা হয়েছে না OBPর ভ্যালু নির্ণয় করতে হবে। OBP তার মানে আমাকে কি যোগ করে দিতে হবে না PB যোগ করে দিতে হবে। আচ্ছা, তাহলে এই যে প্রশ্নটির আনসার তোমরা দুরকমভাবে করতে পারো, আর দুরকমই তোমায় দেখাবো। ফার্স্ট যেটা তোমায় দেখাবো সেটি হচ্ছে এটি দাঁড়িয়ে আছে সম্পূর্ণ ট্রায়াঙ্গেলের এক্সটেরিয়ার কনসেপ্ট বেসডের উপর। ট্রায়াঙ্গেলের এক্সটেরিয়ার কনসেপ্ট বেসডের উপর আমরা কি জানি, কোনো একটি ট্রায়াঙ্গেলের যে কোনো একটি সাইডকে বর্ধিত করলে যে এক্সটেরিয়ার অ্যাঙ্গেল তৈরি হয়, ঠিক আছে, যে এক্সটেরিয়ার অ্যাঙ্গেল তৈরি হয় সেটি অপোজিট ইন্টেরিয়ার অ্যাঙ্গেলের যোগফলের সঙ্গে সমান হয়। অপোজিট ইন্টেরিয়ার অ্যাঙ্গেলের যোগফলের সঙ্গে সমান হয়। তাহলে এটি যদি 95 ডিগ্রি হয় আমি বলতে পারি যে এই দুটি অ্যাঙ্গেলের যোগফলও কত 95 ডিগ্রি, এই দুটি অ্যাঙ্গেলের সাম কত 95 ডিগ্রি। এবার কি দেখতে পাচ্ছি না OP হচ্ছে ট্রায়াঙ্গেলের সার্কেলের কি না ব্যাসার্ধ, OPও ব্যাসার্ধ, OBও ব্যাসার্ধ, কারণ O হচ্ছে সেন্টার। তাহলে যদি এরা ব্যাসার্ধ তার মানে এদের দুজনকার সাইডের লেন্থ সমান, তার মানে আমি বলতে পারি এই সাইডটির সঙ্গে এই সাইডটির লেন্থ সমান। আর আমরা সবাই জানি যে দুই সাইডের লেন্থ সমান হয় তাদের অপোজিট অ্যাঙ্গেলের ভ্যালুও ইকুয়াল হয়। তার মানে দেখো এই সাইডটির অপোজিটে কোন অ্যাঙ্গেল বসে আছে এই অ্যাঙ্গেলটি, এই সাইডটির অপোজিটে কোন অ্যাঙ্গেল বসে আছে এই অ্যাঙ্গেলটি, তাহলে এদের ভ্যালুও কি ইকুয়াল। তার মানে এদের প্রত্যেকের ভ্যালু কত করে হবে, যোগফল 95 ডিগ্রি এবং এরা প্রত্যেকের সমান। তার মানে এর ভ্যালুও 95/2 আর এর ভ্যালুও 95/2। তোমরা প্রত্যেকের ভ্যালু কত করে 95/2 করে। আমার কার ভ্যালু জানতে চেয়েছে না OBP, তার মানে এই কোণটির ভ্যালু জানতে চেয়েছে। তাহলে এই কোণটির ভ্যালু কত হবে 95/2। 95/2 করলে কত হবে বাবা না 47.5। অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার। বোঝা গেছে তোমাদের প্রত্যেকের বোঝা গেছে আশা করি। হ্যাঁ। এবার নেক্সট কনসেপ্ট বলি তোমাদের। নেক্সট কনসেপ্ট হচ্ছে সার্কেলের মধ্যে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। এটা তোমরা বাচ্চাবেলায় পড়েছ, তাই তো? কেন্দ্রস্থ কোণ কি হয়, পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে এই কোণটির ভ্যালু যদি থিটা হয় এই কোণটির ভ্যালু হচ্ছে 2 থিটা হবে। এবার এই কেন্দ্রস্থ পরিধিস্থ কোণ দুটো কিন্তু একই কি কার মধ্যে থাকতে হবে, একই চাপের মধ্যে থাকতে হবে, ঠিক আছে, একই চাপের মধ্যে থাকতে হবে। তার মানে যদি P আর Q এই দুটি পয়েন্ট হয়, ঠিক আছে, তাহলে এই P আর PQ যে চাপটি এই চাপের মধ্যেই আমায় থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই PQকে আমরা কি বলতে পারি বাবা, এই PQকে আমরা কি বলতে পারি, কে বলতে পারবে? আর্ক। এক্স্যাক্টলি। তাহলে সেম আর্কের মধ্যে কেন্দ্রস্থ কোণ সবসময় পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। আর্ক হচ্ছে আর কিছুই নয়, আর্ক হচ্ছে কি সার্কেলের পরিধির একটি টুকরো। সার্কেলের পরিসীমা বা পরিধি থেকে যদি একটি টুকরোকে আমি কেটে বাদ নিয়ে নিই, এরকম কেটে বাদ দিয়ে গেলাম, তাহলে এই পার্টটিকে আমরা কি বলবো, আর্ক। আচ্ছা, আর্কের দুটো পার্ট আছে, একটা হচ্ছে মেজর আর্ক আর একটা হচ্ছে মাইনর আর্ক। আমরা কি বলবো, আমি যেমন এইটুকু পার্টকে এদিক থেকে দেখতে পারি তেমন এইটুকু পার্টকে আবার এদিক থেকেও দেখতে পারি, ঠিক আছে। তাহলে যে পার্টটি বড় সেই পার্টটি হচ্ছে আমার মেজর আর ছোটো পার্টটি হচ্ছে মাইনর। ওকে, তাহলে দেখতে পাচ্ছি যে PQ আর্কের যেদিকে আমি কি নিয়েছি কেন্দ্রস্থ কোণ নিয়েছি, মেজর আর্কের দিকে নিয়েছি, দেখেছো PQ আর্কের মেজর আর্কের দিকেই আমি কি নিয়েছি পরিধিস্থ কোণ নিয়েছি। তাহলে এই কনসেপ্টটি কিন্তু মাথায় রাখতে হবে যে যদি পরিধিস্থ কোণ আমি মেজর আর্কের দিকে নিই তাহলে আমাকে কেন্দ্রস্থ কোণ কিন্তু মেজর আর্কের দিকেই নিতে হবে, ঠিক আছে। এবার কেন্দ্রস্থ কোণ তো সবসময় এদিকেই হবে। এবার যেহেতু আমি এই যে পার্টটা, এই যে এর অ্যাঙ্গেলটা দেখছো এটা কোন দিকে আছে, মেজর আর্কের দিকে মুখ করে আছে, তাই এই পার্টটার সঙ্গে এই পার্টটা আমাকে নিতে হবে। এবার যদি কেউ ভুল করে এই দিকে নিয়ে নেয় তাহলে কিন্তু এই কনসেপ্ট ফুলফিল করবে না, এই ভ্যালু যদি 2 থিটা হয় তার মানে এর ভ্যালু কিন্তু থিটা নয়, এটুকু মাথায় রাখবো। তাহলে এর ভ্যালু কী হবে, এর ভ্যালু আমরা নির্ণয় করবো কী করে, তখনই আমার মাথায় আসবে যে এই পয়েন্টটা আমি নাম দিয়ে দিলাম, ধরো PQ, এটা হচ্ছে R, এটা হচ্ছে S, এটা হচ্ছে O। এবার দেখো PRQS,
পি আর কিউ এস, এই পি আর কিউ এস একটি বৃত্তের মধ্যে চতুর্ভুজ, যাকে বলবো আমরা বৃত্তস্থ চতুর্ভুজ বা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। আর সাইক্লিক কোয়াড্রিল্যাটারালে কী হয় না, অপোজিট অ্যাঙ্গেলের সাম সবসময় কত হয়? অপোজিট অ্যাঙ্গেলের সাম কত হয়? অপোজিট অ্যাঙ্গেলের সাম হয় 180 ডিগ্রি। তার মানে এই এস অ্যাঙ্গেলটির ভ্যালু হবে কত? 180 ডিগ্রি মাইনাস থিটা। এস অ্যাঙ্গেলটির ভ্যালু কত হবে? 180 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে অনেক কিছু তোমাদের বলে দিলাম একটি ছোট্ট জায়গায়, ব্যাস। এবার দেখো, থাক এটা থাক। এবার দেখো আমরা দেখতে পাচ্ছি এই এওপি এই কোণটি কী কোণ? এই কোণটি হচ্ছে আমার কেন্দ্রস্থ কোণ। কোন আর্কের ওপর? না এপি আর্কের ওপর। এবার এপি আর্কের ওপর পরিদৃষ্ট কোণ কী আছে? না এ বিপি। তাহলে এবিপির ভ্যালু কত হবে বাবা? কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তার মানে এর ভ্যালু কত হবে? না 95/2। এক লাইনে গল্প শেষ। স্যার এই ফার্স্টের যে বৃত্তটা করেছেন এটা তো আপনি বলেন অন্তস্থ কোণ, একটু যেটা কোনটা? এটা কেন্দ্রস্থ কোণ, অন্তস্থ কোণ না, অ্যাঙ্গেল অ্যাট সেন্টার। কেন্দ্রস্থ না, এটা স্যার কি বাইরের দিকে হয় নাকি এরকম? এই পার্টটা বলছো? হ্যাঁ স্যার। না, মানে এই রাউন্ড সার্কেলের বাইরের দিকেও কি এরকম কোনো অ্যাঙ্গেল টানা যায়? কেন্দ্রস্থ কোণ মানে কেন্দ্রেই তৈরি হবে, সেই কোণ কেন্দ্রেই তৈরি হবে। কেন্দ্রস্থ কোণ মানে কি? আমি যদি পি আর কিউ এই দুটো পয়েন্টকে যদি আমরা সেন্টারের সঙ্গে অ্যাড করে দিই, তাহলে যে কোণ তৈরি হবে কেন্দ্রে তাকেই বলবো কেন্দ্রস্থ কোণ। এখানেও দেখো না, ও পয়েন্ট কেন্দ্র, ও এর সঙ্গে এ অ্যাড করেছি, ও এর সঙ্গে পি অ্যাড করেছি, তাহলে এরা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করেছে তাকেই বলবো কেন্দ্রস্থ কোণ। আচ্ছা, ক্লিয়ার গাইস? ঠিক আছে। আচ্ছা, ওই যে ও পয়েন্টে যদি অপোজিট ডাইরেকশন যে কোণটা এখন রেখেছিলেন সেটার মান নির্ণয় করতে হলে কি করতে হবে ওটারে? তখন আমার এই পার্টটা, যদি এই পার্টটার ভ্যালু নির্ণয় করতে হয় তো, হ্যাঁ স্যার। তাহলে 360 মাইনাস 2 থিটা। আচ্ছা, এটাই বলতে চাচ্ছি। হ্যাঁ, ওটা 360 মাইনাস। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। তাহলে কস আগে আছে, তাহলে কস বাই সাইন করলে আমি কট বিটা পাবো, আর কট বিটা মানে ট্যান বিটা কী করবো তার উল্টো করে দেবো। ঠিক আছে, কোনো ব্যাপার না। তাহলে আমরা 15/16 না লিখে আমি 16/15 লিখে দেবো, ব্যাস। কিন্তু অতিভুজের ভ্যালু তো একই থাকবে 481। তাহলে এবার নির্ণয় করতে হবে কি সাইন বিটার ভ্যালু। আর সাইন বিটার ভ্যালু কত হবে আমরা সবাই জানি, সাইন বিটা ইজিক্যাল টু কী হয় না লম্ব বাই অতিভুজ। লম্বের ভ্যালু কত দেওয়া আছে? 16 আছে। লম্ব কত? না 16। তাহলে 16/16 কত হবে? √481 হবে সাইন বিটার ভ্যালু। আমার নির্ণয় করতে হবে সাইন স্কোয়ার বিটা, তাহলে এর হোল স্কোয়ার করে দেবো। আর 16 স্কোয়ার কত হবে? 256। তাহলে 256/481, অপশান এ হবে কারেক্ট আনসার। আশা করি প্রত্যেকের বোঝা গেছে, কারোর কোনো ডাউট নেই? আছে কারোর কোনো ডাউট? না স্যার, বুঝতে পারছি। নেক্সট প্রশ্ন। আচ্ছা, নেক্সট প্রশ্নে বাংলার যে পার্টটা আছে সেখানে প্রত্যেকটা জায়গায় প্লাস লিখে দাও। তাহলে দেখো, এর থেকে সোজা অঙ্ক আমার মনে হয় কিছু হয় না, ডাইরেক্ট ভ্যালু পুট করবো। তাহলে সাইন 30 ভ্যালু কত? সাইন 30 ভ্যালু হচ্ছে হাফ। কস 30 ভ্যালু কত? √3/2। ট্যান 30 ভ্যালু কত? 1/√3। তাই তো? তাহলে নিচে আমি কত পাবো এদের যোগ করলে? লসাগু কত হবে? 2, 2 আর 3 2√3 হবে এদের লসাগু বা এলসিএম। তাহলে ওপরে কত পাচ্ছি না √3, প্লাস এখানে দেখতে পাচ্ছি √3 ইন্টু √3 করলে কত হবে? 3। আর এখানে দেখতে পাচ্ছি 2। তাই তো? তার মানে 5 + √3/2√3 হবে এই প্রশ্নটির কারেক্ট আনসার, এবং সেটি দেখতে পাচ্ছি অপশান এতে। এই ধরনের প্রশ্নও থাকে। ঠিক আছে, এই ধরনের প্রশ্নও আমার পরীক্ষায় থাকে। কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন নাম্বার 18 হচ্ছে দারুণ একটি প্রশ্ন। দেখেই এই প্রশ্নটির আনসার তোমরা দাগিতে পারবে যে sec² θ + tan² θ = 25/18 হলে sec⁴ θ মাইনাস tan⁴ θ ভ্যালু হবে sec² θ + tan² θ সঙ্গে ইকুয়াল।
ঠিক আছে, তার মানে যাহা আছে সেক্স স্কোয়ার থিটা ট্যান প্লাস ট্যান স্কোয়ার থিটার ভ্যালু তাহাই হবে সেক টু দি পাওয়ার 4 থিটা মাইনাস ট্যান টু দি পাওয়ার 4 থিটার ভ্যালু। তার মানে আনসার কী হবে 25/18 অপশান ডি উইল বি দ্য কারেক্ট আনসার। এবার তোমরা বলবে কী করে হলো দাদা, আপনি কী করে করলেন? আচ্ছা, সেক টু দি পাওয়ার 4 থিটাকে আমরা কী লিখতে পারি? সেক স্কোয়ার থিটার হোল স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার থিটার হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে তোমার চোখের সামনে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তোমরা দেখতে পাচ্ছ, তাহলে তোমরা কি বলবে দাদা? এ প্লাস বি আর এ মাইনাস বি হবে এর ফর্মুলা। তাহলে তোমরা কি জানো না যে সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1 হয়? তোমরা তো সবাই জানো। তাহলে যদি এই পার্টটির ভ্যালু 1 হয়ে যায়, তাহলে বাকি পার্টটি যেটি পড়ে থাকবে তার ভ্যালুর উপরই ডিপেন্ড করবে সেক টু দি পাওয়ার 4 থিটা মাইনাস ট্যান টু দি পাওয়ার 4 থিটা ভ্যালু কী হবে। আর এই পার্টটারই ভ্যালু দেওয়া আছে কত? 25/18। তার মানে পুরো সেক টু দি পাওয়ার 4 থিটা মাইনাস ট্যান টু দি পাওয়ার 4 থিটা ভ্যালু কত হয়ে যাবে না 25/18। অপশান ডি উইল বি দ্য কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার গাইস? হ্যাঁ স্যার। নেক্সট প্রশ্ন 90। নেক্সট প্রশ্নে বলা হয়েছে দ্য ভলিউম অফ এ কোন ইজ 73920 সেমি কিউব। আচ্ছা, কোন বা শঙ্কু, তাই তো? বাংলায় কি বলে? কোনকে শঙ্কু বলে। তাহলে শঙ্কুর ভলিউমের ফর্মুলা কি? আমরা সবাই জানি 1/3 বেস এরিয়া ইন্টু হাইট। সবসময় এই কথাটা দিয়ে মনে রাখবে। 1/3 পাই আর স্কোয়ার এইচ তো মনে রাখবেই, কিন্তু 1/3 বেস এরিয়া ইন্টু হাইট মনে রাখা কিন্তু বেশি দরকার। কেন দরকার? যখন আমরা প্রিজম পিরামিড পড়বো তখন তোমাদের এই জিনিসটা বলবো যে কেন দরকার। ঠিক আছে, তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ মনে রাখবো কী হবে? 1/3 ইন্টু বেস এরিয়া ইন্টু হাইট। পাই আর স্কোয়ার কি? বেস। যেহেতু বেস এখানে সার্কেল তাই পাই আর স্কোয়ার লিখছি। বেস যদি অন্য কিছু হয়ে যেত তখন আমি বেসের এরিয়া লিখতাম। ঠিক আছে, সেই ফর্মুলা লিখতাম এবং তখনই সেই কনসেপ্ট চলে আসবে। কোথায় সেটা এখন বলবো না, পরেই বলবো। তাহলে এবার দেখো এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি না, হাইট অফ দ্য কোন বলা হয়েছে 160। তাহলে হাইট আমি পেয়ে গেলাম কত? 160। তাহলে 160 দিয়ে এখানে ভাগ করে দিই, তাই তো? তাহলে আমার হাইট এখান থেকে কী হয়ে গেল? অমিট হয়ে গেল। খুব ভালো কথা। তাহলে হাইট যদি 160 এদিকে চলে যায়, বার করতে হবে কার ভ্যালু? ডায়ামিটারের ভ্যালু, মানে 2r এর ভ্যালু বের করতে হবে। 2r এর ভ্যালু। তাহলে আমি আগে r এর ভ্যালু বের করে নিই, তারপর 2r এর ভ্যালু বের করব। আর এখানে কি দেখতে পাচ্ছি? পাইয়ের আছে, এখানে পাই আছে, তার মানে 22/7। তার মানে পাইকেও এখান থেকে উড়িয়ে দিই আর 1/3কেও এখানে উড়িয়ে দিই। তাহলে r স্কোয়ার শুধু পড়ে থাকবে। তাহলে 1/3 এখানে গিয়ে কী হয়ে যাবে? 3 গুণ হয়ে যাবে। আর 22/7 এখানে কী হয়ে যাবে না 7 22 হয়ে যাবে। ব্যাস। তাহলে এবার দেখো 22, আমি আর একটা জিনিস এখানে লক্ষ্য করছি, সেটা হচ্ছে 7 আছে। সেটা কি আছে না 7 আছে। তার মানে দুটো অপশান আমার আনসার হতে পারে, আইদার 21 আর 42। ঠিক আছে, 7-এর গুণিতক খালি দুটোই আছে। তাহলে 40 আর 22 আমার আনসার হতে পারে না, যেহেতু এখানে কোনো দশমিক যুক্ত সংখ্যা নেই। ঠিক আছে, তাই যদি আমার 7-এর কোনো গুণিতক একটাই আনসার থাকতো তাহলে আমি ডাইরেক্ট কী করতে পারতাম? আমি আনসারে টিক করতে পারতাম। ঠিক আছে, তাহলে এবার দেখা যাক, আমায় কাটাকুটি করতেই হবে। তাহলে 160, এখানে একটি শূন্য কেটে গেল। আর কি হতে পারে? 22 দিয়ে কাটাকুটি করে দিই। আগে 11 দিয়ে কাটাকুটি করে দেখি। 11 2 22, এখানে 11 দিয়ে কাটাকুটি অবশ্যই যাচ্ছে। 9-এর সাথে 16, 3 আর 2 5, তাহলে 16 - 5 11। কাটাকুটি করলে 11 দিয়ে 11 6 66, তাহলে 79 77 22 672 হয়ে গেল। তাহলে 2 দিয়েও কাটাকুটি যাচ্ছে। 2 3 6 আর 2কে দিয়ে 36, 336। তাহলে কি 16 দিয়ে কাটাকুটি যাবে? অবশ্যই যাবে। 21, তাহলে 3 7 21, এখানে 21। তার মানে r এর ভ্যালু কত হলো? 21। r এর ভ্যালু আমি কত পেয়ে গেলাম? 21। তার মানে ডায়ামিটার কত হবে? 2r এর ভ্যালু কত হবে? 42। অপশান ডি হবে আমার কারেক্ট আনসার। বলো কী ছিল প্রশ্নের মধ্যে? কিছু ছিল? কিছু কি ছিল? বলো বলো বাবা, কিছু ছিল কি প্রশ্ন? বুঝতে পেরেছো তোমরা সব? হ্যাঁ স্যার। এ এবং বি এর কিছু লজেন্স আছে, খুব ভালো কথা।
এ যদি বিকে একটি লজেন্স দেয় তাহলে তাদের সমান সংখ্যক লজেন্স থাকে। খুব ভালো কথা। তাহলে এর কাছে ধরলাম এক সংখ্যক লজেন্স আছে এবং বি এর কাছে ধরলাম ওয়াই সংখ্যক লজেন্স আছে। তাহলে এ যদি বিকে একটা লজেন্স দিয়ে দেয়, এ যদি বিকে একটা লজেন্স দিয়ে দেয়, একটা লজেন্স যদি এদিক থেকে এদিকে চলে যায়, একটা লজেন্স যদি এদিক থেকে এদিকে চলে যায়, তাহলে এদের সমান সংখ্যক লজেন্স হয়ে যায়। তার মানে আমি কি বলবো যে এক্স মাইনাস ওয়ান ইজ ইকাল টু ওয়াই প্লাস ওয়ান। আশা করি প্রত্যেকের পরিষ্কার। না, এক্সের কাছ থেকে একটা লজেন্স চলে যাওয়া মানে এক্সের একটা লজেন্স কমে গেল আর ওয়াইয়ের একটা লজেন্স বেড়ে গেল এবং এরা কি বলেছে ইকুয়াল, এবং তখন কি হয়ে যাবে ইকুয়াল হয়ে যাবে। ইজ ইট ক্লিয়ার গাইস? বলবে হ্যাঁ দা, খুব পরিষ্কার, কোনো ডাউট নেই। নেক্সট স্টেটমেন্টে বলেছে যদি বি একে একটি লজেন্স দিয়ে দেয় তাহলে এর কাছে থাকা লজেন্স বি এর দ্বিগুণ হয়ে যায়। তাহলে এবার যদি এই প্রসেসটি রিভার্স হয়, তার মানে কি বি একটা লজেন্স দিয়ে দিচ্ছে, তাহলে বি যদি একটা লজেন্স দিয়ে তার মানে কী হয়ে যাবে ওয়াই মাইনাস ওয়ান হয়ে যাবে, আর এখানে কী হয়ে যাবে এক্স প্লাস ওয়ান হয়ে যাবে, তাই তো? আর বলা হয়েছে এদের মধ্যে রিলেশন কি না এর কাছে থাকা লজেন্স বি এর দ্বিগুণ, তার মানে এক্স প্লাস ওয়ান ইজ ইকাল টু 2 ইন্টু ওয়াই মাইনাস ওয়ান, 2 ইন্টু ওয়াই মাইনাস ওয়ান। এবার এখান থেকে তোমরা যে কোনো একটা থেকে এক্সের ভ্যালু নিয়ে অপরটায় বসিয়ে দিতে পারো। এবার দেখতে পাচ্ছ যেখানে যে আলটিমেট ওয়াইয়ের ভ্যালু কী হচ্ছে, এখান থেকে দেখো ওয়াইয়ের ভ্যালু কী হচ্ছে না এক্স মাইনাস টু, ওয়াইয়ের ভ্যালু কী হচ্ছে এক্স মাইনাস টু। তাহলে ওয়াইয়ের ভ্যালু এক্স মাইনাস টু এখানে বসিয়ে দাও, ওয়াইয়ের ভ্যালু যদি এক্স মাইনাস টু এখানে বসাও তাহলে কত হবে না 2 ইন্টু এক্স মাইনাস থ্রি হয়ে যাবে। তারপরে আলটিমেট 2x মাইনাস 6 হয়ে যাবে এক্স প্লাস ওয়ানের ভ্যালু। তাহলে এক্সের ভ্যালু কত হবে, তাহলে এক্স প্লাস এক্সের ভ্যালু কত হবে, তুমি বলবে দাদা না 2x মাইনাস এক্স, তার মানে এক্সের ভ্যালু হবে কত 7। এক্সের ভ্যালু কত পেলাম 7, আর এক্সের ভ্যালু 7 যে কোনো একটা তুমি ইকুয়েশনে বসিয়ে দাও। ওয়াইয়ের ভ্যালু কি এক্স মাইনাস টু, তাহলে ওয়াইয়ের ভ্যালু কত হবে এক্স মাইনাস টু মানে 7 মাইনাস টু দ্যাট ইজ 5। তাহলে ওয়াইয়ের কাছে প্রাপ্ত টোটাল নাম্বার অফ লজেন্স আর এক্সের টোটাল নাম্বার অফ লজেন্স আমি পেয়ে গেলাম। তাহলে এ ও বি এর মোট লজেন্স বার করতে বলেছে, তাহলে 7 প্লাস 5 কত হবে 12। অপশন এ হবে কারেক্ট আনসার। ঠিক আছে, এবার যদি তোমরা অপশান টেস্ট করতে তোমরা বলতে পারছো যে 12কে যদি আমরা 7 প্লাস 5-এ ভাঙতাম, 7 প্লাস 5-এ ভাঙতাম, তাহলেও তোমরা করতে পারতে, কিন্তু সেটা দেখার জন্য তোমার চোখ থাকা দরকার। যদি তোমার চোখ থাকে তাহলে তুমি করতে পারতে যে 12কে 7 আর 5-এ যদি ভেঙে দিই তাহলে 7 থেকে যদি 1 চলে যায় এ হয়ে যাবে 6, আর 5-এর সঙ্গে 7 থেকে 1 বেরিয়ে গেলে হয়ে যাবে 6, তাহলে 6 আর 6 গেলে হয়ে গেল তিনজনকার ইকুয়াল। বলছে একটি পাইপ 140 ঘন্টার মধ্যে একটি খালি ট্যাঙ্ক পূরণ করতে পারে, যখন অন্য একটি পাইপ 63 ঘন্টার মধ্যে একটি সম্পূর্ণ ভরার ট্যাঙ্ক খালি করে। বাহ, খুব ভালো কথা। তাহলে একটি ট্যাঙ্ক ভর্তি করছে আর একটা ট্যাঙ্ক কী করছে খালি করছে। তাহলে অ্যান ইনলেট পাইপ ক্যান ফিল অ্যান এমটি ট্যাঙ্ক ইন 140 আওয়ার্স। তাহলে পাইপ আমি ধরে নিলাম পাইপ এ, যে ভর্তি করছে প্লাস সাইন দিলাম, সে কী করছে 140 ঘন্টায় ভর্তি করছে। খুব ভালো কথা। আর একটা আউটলেট পাইপ আছে, সে কমপ্লিটলি ফিল ট্যাঙ্কটাকে 63 ঘন্টায় খালি করছে, তাকে আমি নাম দিলাম বি। সে 63 ঘন্টায় পুরো ট্যাঙ্কটাকে খালি করছে। ইফ 8 ইনলেট পাইপ অ্যান্ড ওয়াই আউটলেট পাইপ আর ওপেনড সাইমালটেনিয়াসলি। খুব ভালো কথা। তার মানে 8টি ইনলেট পাইপ আর ওয়াইয়ের মানে আমাকে বার করতে হবে। ওয়াইটি আউটলেট পাইপ আমার কি করছে একসঙ্গে কাজ করছে, তাহলে পুরো ট্যাঙ্কটি কমপ্লিট ফিল হতে 105 ঘন্টা লাগে। পুরো ট্যাঙ্কটি ভর্তি হতে কত লাগে না 105 ঘন্টা লাগে। ওয়াইয়ের মান আমার নির্ণয় করতে হবে। আচ্ছা, তোমরা আমাকে বলো যে এখানে বেস্ট মেথড কি, এখানে বেস্ট মেথড কি? এখানে বেস্ট মেথড হচ্ছে আমার টোটাল ওয়ার্ক নির্ণয় করে করা। তাহলে টোটাল ওয়ার্ক আমরা কি জানি না 140 আর 63 এর এলসিএম। তাহলে 140 আর 63 এর এলসিএম কী হবে, এখানে দেখতে পাচ্ছি 7 ইন্টু 9, 7 এখানে আছে কিন্তু 9 নেই, তার মানে 140 ইন্টু 9 হবে আমার এলসিএম।
তার মানে কি, ইনলেট পাইপের এফিসিয়েন্সি কত, 140 ইন্টু 9/140 মানে 9, ঠিক আছে। আর 140 ইন্টু 9/63 তার মানে 20 হবে এর এফিসিয়েন্সি। বোঝা গেল? আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছে। এবার তোমরা আমাকে বলবে যে দাদা এখানে 9 এফিসিয়েন্সি নিয়ে ইনলেট পাইপ কাজ করছে, তার মানে কতক্ষণ ধরে চালানো, কটা ইনলেট পাইপ চালানো হয়েছে না 8 ইন্টু 9, তার মানে 72 এফিসিয়েন্সি নিয়ে তারা কাজ করেছে। 72 এফিসিয়েন্সি নিয়ে কাজ করেছে কতক্ষণ, 150 ঘন্টা, সরি 105 ঘন্টা। তাহলে টোটাল এত ইউনিট সে কী করেছে, ভর্তি করেছে। ইজ ইট ক্লিয়ার গাইস? 8টা ইনলেট পাইপ, প্রত্যেকের এফিসিয়েন্সি 9, তার মানে টোটাল এফিসিয়েন্সি কত, 72, প্রত্যেকে টোটাল 105 ঘন্টা চলেছে। তাহলে 105 ঘন্টায় টোটাল কত ইউনিট জল তারা ভর্তি করেছে, 72 ইন্টু 105। সিমিলারলি এই একই সময়ে 20 ইন্টু ওয়াই এফিসিয়েন্সি নিয়ে বি খালি করছে, তাহলে তুমি বলবে 20 ইন্টু ওয়াই ইন্টু 105। আর এই দুটো পার্টের ডিফারেন্সই হচ্ছে আমার কত না 140 ইন্টু 9। বলো, ইজ ইট ক্লিয়ার গাইস? এনি ডাউট? গাইস এনি ডাউট? না স্যার। বুঝেছি। বোঝা গেছে? বলবে হ্যাঁ দাদা একদম দারুণ বোঝা গেছে। তাহলে এবার একটু কাটাকুটি করে নাও। দেখো 3 দিয়ে আমি দেখতে পাচ্ছি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। 3 এখানে কাটাকুটি করছি, তাহলে 72, 3 24, 72 এখানে, এখানে 3 চলে গেলে কত পড়ে থাকছে, 3 3 9, 35, তাই তো। তাহলে এখানে 24 ইন্টু 105, আর এখানে 3 পড়ে থাকে 720, তাই তো। ওয়াই এর ভ্যালু কী পুট করলে আলটিমেট 140 ইন্টু 3 720 আসবে। 24 ইন্টু 105 করে আসছে কত, 24 5 120, আর তার মানে 2400 আর 120, তার মানে হচ্ছে 2520। 2520 এখানে পাচ্ছি, আর এখানে 720, 720 বিয়োগ হয়ে যাচ্ছে। তাহলে 520 বিয়োগ করলে ভাবো 2000, আরও 200 মানে 1800, তাহলে 1800 পাচ্ছি এখানে। তার মানে ওয়াই এর ভ্যালু কত হবে, ওয়াই এর ভ্যালু কত হবে না 1800/20 ইন্টু 35, 20 ইন্টু 35 করলে কত হচ্ছে, 90/35 হচ্ছে, 90/35। এনি প্রবলেম গাইস? স্যার টোটাল ওয়ার্কটা বের করার পর আরেকবার বলুন না ইকুয়েশনটা। কোন ইকুয়েশনটা? মানে যে ইকুয়েশন যেটা লেখা ছিল 72 ইন্টু 105 মাইনাস 20y ইন্টু 105। বলছে 8টা ইনলেট পাইপ লাগানো হয়েছে, তাহলে একটা ইনলেট পাইপের এফিসিয়েন্সি হচ্ছে 9, তাই তো। একটা ইনলেট পাইপের এফিসিয়েন্সি কত, 9। তাহলে টোটাল 8টা ইনলেট পাইপের এফিসিয়েন্সি কত হবে, 9 ইন্টু 8 72 হবে। এবং এরা 105 ঘন্টায় পুরো ভর্তি করেছে, তাহলে 105 ঘন্টা এই ইনলেট পাইপ চলেছে, তাহলে 72 ইন্টু 105 এই সময় ধরে কাজ করেছে, হ্যাঁ কি না, তাই তো। আবার তোমরা এটাও করে নিতে পারো এখান থেকে। আর একটা দেখো, আরও একটু তোমার সুবিধা করে দিচ্ছি আমি। তোমরা দুটো ইকুয়েশন, আমি প্রথম ইকুয়েশনটাও বলে দিচ্ছি, আর একটা গল্প বলছি। দেখো টোটাল 140 ইন্টু 9 আমাকে ওয়ার্ক করতে হবে, আর 105 ঘন্টায় এই কাজটি পুরোটা হয়। তাহলে 1 ঘন্টায় কি কত কাজ হয় না 140 ইন্টু 9/105, এটা হচ্ছে 1 ঘন্টার কাজ, তাই তো। আর 1 ঘন্টা আমি দেখতে পাচ্ছি এ কত কাজ করছে, 9 ইন্টু 8 72 ইউনিট কাজ করছে। আর ওয়াই কত ইউনিট খালি করছে না 1 ঘন্টায় সে খালি করে 20 ইউনিট, একখানা পাইপ, ওয়াইটা পাইপ তাকে লাগানো হয়েছে, তার মানে 20 ওয়াই সে খালি করছে। তাহলে 1 ঘন্টার কাজ কত না 140 ইন্টু 9/105, তাহলে 72 মাইনাস 20 ওয়াই ইজ ইকাল টু 140 ইন্টু 9/105। এটা আরও সুবিধাজনক, এটা আরও ইজি। বোঝা গেল? হ্যাঁ স্যার এটা বুঝতে পারছি।
ঠিক আছে। আর আগে যেটা করছিলাম সেটা হচ্ছে, সেটাও বলে দিই, যদি সেটাও তোমার কখনো কখনো সেটাও ইমপ্লিমেন্ট করতে পারো না, আমি এটাকে 105 ঘন্টা যদি দুজনকেই চালাই, তাহলে 8 × 9 72, 72 হচ্ছে টোটাল এফিসিয়েন্সি 8টা পাইপের, সে 105 ঘন্টা চলেছে, তাহলে এত আমার টোটাল সে কী করেছে না জল ভর্তি করেছে। আর ওয়াইটি আউটলেট পাইপ, তার একটার এফিসিয়েন্সি হচ্ছে 20, তার টোটাল এফিসিয়েন্সি কত 20 ওয়াই, সেও 105 ঘন্টা চলেছে, তাহলে সে খালি করছে। আর এই টোটাল মিলে কত ইউনিট আমার জল ভর্তি হচ্ছে না পুরো জলটাই ভর্তি হচ্ছে, তার মানে 140 × 9 হচ্ছে এদের টোটাল ভ্যালু। ঠিক আছে, এটা থেকেও তোমরা ভ্যালু নির্ণয় করতে পারো, একই ভ্যালু বেরোবে, কিন্তু এখানে তোমার কী হচ্ছে না একটু ক্যালকুলেশনটা বেশি হয়ে যাচ্ছে, তুলনামূলকভাবে এখানে ক্যালকুলেশনটা অনেক কম হয়ে যাবে। তাহলে 140 আর 105, এখানে দেখতে পাচ্ছি 7 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 7 দিয়ে 7 একে 7, 7 15 105, এখানে 20, 14 দিয়ে যাচ্ছিলো 5 দিয়ে, 5কে দিয়ে 5 3 15, 5 4 20, 3 3 9, তার মানে 12, তার মানে আলটিমেট 20 ওয়াই = হচ্ছে 60, তার মানে ওয়াই সমান কত 3, তার মানে ওয়াই ভ্যালু কত বেরোলো 3, অপশান ডি উইল বি দ্য কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার গাইস? এখানেও তোমরা ওয়াইয়ের ভ্যালু 3 পুট করে দাও, দেখো এখানেও আনসার বেড়ে যাবে। তবে এটা করবে না, এটা তোমার বেশি টাইম কনজিউমিং রাদার দ্যান দিস। ঠিক আছে, এই পার্টটি তোমরা অ্যাভয়েড করবে। দ্য লাস্ট কোশ্চেন্স, জাহাঙ্গীর হ্যাড টু কভার এ ডিস্টেন্স অফ 90 কিলোমিটার ইন অ্যান আওয়ার। খুব ভালো কথা। তাহলে জাহাঙ্গীরকে একটি ডিস্টেন্স 90 কিলোমিটার একটি ডিস্টেন্স 1 ঘন্টায় কী করতে হবে কভার করতে হবে, তাহলে এটি হচ্ছে 90 কিলোমিটার ডিস্টেন্স। এবার বললো ডিউরিং দ্য ফার্স্ট 25 মিনিটস হি ট্রাভেলড অ্যাট এ স্পিড অফ 15.2 মিটার পার সেকেন্ড। খুব ভালো কথা। তাহলে প্রথম 25 মিনিট, তাহলে 25 মিনিট ধরলাম হচ্ছে, এই হচ্ছে 25 মিনিটের যাত্রা, সেখানে তার স্পিড বলা হচ্ছে কত না 15.2 মিটার পার সেকেন্ড। এবার কি বলা হলো না হাউ মেনি মিটার ডিড জাহাঙ্গীর কভার পার সেকেন্ড ডিউরিং দ্য রিমেনিং পিরিয়ড টু রিচ হিজ ডেস্টিনেশন জাস্ট অ্যান আওয়ার। তাহলে 90 কিলোমিটার ডিস্টেন্স তাকে পুরো কভার করতে হতো 1 ঘন্টাতেই, তার মধ্যে 25 মিনিট অলরেডি আমার কি হয়ে গেছে চলে গেছে, তাহলে বাকি কত পড়ে আছে তুমি বলবে 60 - 25, আর 60 - 25 মানে কত 35 মিনিটের জার্নি আমার পড়ে আছে। তাহলে 35 মিনিটে কতটা ডিস্টেন্স কভার করতে হবে, সেই ডিস্টেন্সটা বেরোলেই আমি 35 মিনিট দিয়ে ভাগ করলে সেখানে আমি কি পেয়ে যাব না স্পিড পেয়ে যাব। তাহলে দেখি এই 25 মিনিটে সে কত ডিস্টেন্স গেছে, তুমি বলবে 15.2 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে তার স্পিড, আর স্পিড ইন্টু টাইম করলে আমি কী পেয়ে যাব না ডিস্টেন্স পেয়ে যাব। ডিস্টেন্স সমান কী হয় না স্পিড ইন্টু টাইম, ডিস্টেন্স সমান কী না স্পিড ইন্টু টাইম। তাহলে এবার দেখো স্পিড আমি দেখতে পাচ্ছি 15.2 মিটার পার সেকেন্ডে আছে, তাহলে এটাকে কিলোমিটার পার আওয়ারে করতে গেলে কী হবে 18 × 5 দিয়ে গুণ করতে হবে, আশা করি কারোর কোনো অসুবিধা নেই। আর টাইম বলা হয়েছে কত 25 মিনিট, আর মিনিটকে ঘন্টা করতে গেলে কী করতে হবে 60 দিয়ে ভাগ করতে হবে, 60 দিয়ে ভাগ করতে হবে, ব্যাস এখানে একটা নিচে শূন্য লিখে দাও। তাহলে দেখতে পাচ্ছি এখানে আলটিমেট 100 আছে, 25 দিয়ে কাটাকুটি করলে নিচে কত হবে 4 হবে, তাহলে 4 × 5 × 6, আর 4 দিয়ে এখানে 152 পুরোপুরি কাটছে, তাই তো 38, আর এখানে 6 3 18, তাহলে 38 × 3/5। বোঝা গেল সবার? প্রত্যেকে বুঝতে পেরেছে? বলো। প্রত্যেকে বুঝতে পেরেছি ক্যালকুলেশনটা এখানটা আমি কি করেছি? কারোর ডাউট থাকলে বলো, আমি আরেকবার বলবো। হ্যাঁ স্যার আরেকবার বলুন। দেখো
15.2 হচ্ছে আমার মিটার পার সেকেন্ডে ছিল, সেটাকে কিলোমিটার পার আওয়ার করতে গেলে আমাকে 18/5 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। আর আমি এই ডিস্টেন্স কভার করেছি কত মিনিটে? 25 মিনিটে। যেহেতু আমি কিলোমিটার পার আওয়ারে করছি, তাহলে আমাকে 25 মিনিটটাকেও আওয়ারও ট্রান্সফার করতে হবে, দ্যাট উইল বি 25/60। আশা করি প্রত্যেকের ক্লিয়ার। তাহলে এটাই হচ্ছে আমার ডিস্টেন্স, যেটা সে 25 মিনিটে কভার করেছে। এবার এই পার্টটির ক্যালকুলেশন করার জন্য কী করে করবো না, এই 15.2কে আমি নিচে কী লিখবো? 10 লিখবো। তাহলে আমি পয়েন্টটাকে তুলে দিলাম, আমি লিখলাম 152/10, আর এই 10 আর এই 0 মিলে কত হলো? 100 হলো। তার মানে 25 দিয়ে কাটাকুটি করলে নিচে কত পড়ে থাকবে? 4 পড়ে থাকবে। আশা করি এবার বোঝা গেছে প্রত্যেকের। এবার দেখো 4 থেকে যদি আমি এখান থেকে তুমি একটা কাজ করো, 6 দিয়ে কাটাকুটি করে দাও, 6 দিনে 18 পড়ে গেল। আর এখানে দেখো এই 4 থেকে আমি 2 নেবো, খালি 2 কাটবে, পুরো 4 দিয়ে কাটাকুটি করবে না। কেন কি? কারণ নিচে আমি 10 রাখার চেষ্টা করব। যদি আমি 2 বার করে দিই, তাহলে এখানে 2 দিয়ে আমার এখানে কাটাকুটি হবে। 2 দিয়ে কাটাকুটি করলে কী হবে? 2 সাথে 14, 76। তাহলে আলটিমেট কত হচ্ছে না 22.8। বোঝা গেল? এবার 22.8 ডিস্টেন্সে চলে গেছে, কত সময়? না 25 মিনিটে। তাহলে বাকি ডিস্টেন্স কত আছে? না 90 মাইনাস 22.8, আর 90 মাইনাস 22.8 মানে কত? 67.2। আর এই 67.2 কিলোমিটার জায়গায় যেতে হবে তাকে কত? না 35 মিনিটে। তাহলে 35 মিনিটকে ঘন্টা করি, তাহলে ইন্টু 60 হবে ওপরে, ইন্টু 60। তাহলে এটা হচ্ছে আমার কিলোমিটার পার আওয়ারে বেগ রিমেনিং কত? 67.2 কিলোমিটারের জন্য। কিন্তু আমার রিমেনিং পার্টের আমায় কী করতে বলেছে? মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে বলেছে। তাহলে জাস্ট 5/18 দিয়ে গুণ করে দাও, 5/18 দিয়ে গুণ করে দাও, তাহলেই আমার গল্প শেষ। কাটাকুটি করে ফেলো, 5 7 35, 7 দিয়ে কাটাকুটি যাচ্ছে, এটা যাচ্ছে কি? একদম 7 8 7 7 63, আর হচ্ছে 7 6 42, 9.6। এবার দেখো আর কাটাকুটি যায়, একদম যায়। 6 16 96, 1.6, 6 3 18, আর 3 20 60। তার মানে 16 2 32 হবে আমার আনসার। অপশান সি উইল বি দ্য কারেক্ট আনসার। কী ছিল অঙ্কের মধ্যে? কিছুই নেই।